আসসালামু আলাইকুম। এসএসসি 26 ও 27 শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের। আজকে দেখতে পাচ্ছ লেকচার 9 ফিজিক্সের উপর, যেটা আমরা আলোচনা করতেছি ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের সবগুলো টাইপ আমরা দেখছিলাম, বাট ম্যাথগুলো আগের ক্লাসে করি নাই। বাট আপেক্ষিক বেগ জিনিসটা কি এবং কাজ করে কিভাবে সেটা আজকে আমরা দেখছি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যেমন ভেক্টরের নদী নৌকার ম্যাথগুলো যেরকম ইম্পর্টেন্ট ছিল বোর্ডে আসার জন্য, আজকের ক্লাসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকের ক্লাসে যে কনসেপ্টগুলো করাবো ওগুলো বোর্ডে আসে, অ্যাডমিশনেও আসে। অ্যাডমিশনের প্রশ্ন হয়, বোর্ডের প্রশ্ন হয়, ঠিক আছে? তো আপেক্ষিক বেগের আজকে লেকচার নাম্বার 2, এরপরে লেকচার নাম্বার 3 আসবে। তো আজকে লেকচার 2 কি আলোচনা করতে হচ্ছে? বৃষ্টি ছাতার ম্যাথ। বৃষ্টি ছাতার সাথে বায়ু আসলে কি হবে সেই ম্যাথ। বৃষ্টি ছাতার ম্যাথ। এবং বৃষ্টি ছাতার সাথে যদি বাতাস চলে আসে, ধরো বৃষ্টি, তুমি হাঁটতেছো, বৃষ্টি পড়তেছে, সেটা একটা টাইপ। তুমি হাঁটতেছো, বৃষ্টি পড়তেছে, আবার বাতাসও আছে। ফার্স্ট টাইপে বাতাস ছিল না, পরে বাতাসও আসতেছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে কি হবে, কিভাবে কি দেখবা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। প্লাস 3টা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একদম ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিব। তুমি এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে এরপরে নিজে নিজে করতে পারবা। এরপরে 3 নাম্বার যে লেকচারটা আমি তোমাদের দিব, সেখানে হচ্ছে তোমাদের জাস্ট এই বৃষ্টি ছাতার ম্যাথ এবং হচ্ছে বাতাস রিলেটেড আরও কিছু ম্যাথ করে দিব। প্লাস আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে গাড়ির কোন কাচ ভিজবে, সামনের কাচ ভিজবে নাকি পেছনের কাচ ভিজবে, সামনের কাচ ভিজলে কিভাবে ভিজবে, না ভিজবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে। তো তোমরা জানো এই রুটিন অনুযায়ী ক্লাসটা হচ্ছে। তোমাদের কিন্তু অলরেডি 7টা বাজে আইসিটি ক্লাসটা হয়েছে, যারা যারা জয়েন করেছো। আর এখন তোমরা ফিজিক্স ক্লাসটা করতেছো, যারা যারা এখনো ভর্তি হও নাই, ইউটিউবে এখনো ফ্রি ক্লাসগুলো আসতেছে। তো আমাদের একটা কমিউনিটি হইলে কিন্তু ইউটিউবে ফ্রি ক্লাসগুলো তোমরা পাবা, কিন্তু একটা কমিউনিটি হওয়াতে আমরা কিন্তু খুবই পার্সোনাল গাইডলাইন প্লাস হচ্ছে তোমাদের পার্সোনাল প্রবলেমগুলো সলভ, এক্সাম নেওয়া, সব কিছু সুন্দরভাবে মেনটেন করতেছি, ঠিক আছে? সো ডেফিনেটলি তোমরা যারা ফ্রি ক্লাস করো 510 টাকায় পুরো সারা বছরের জন্য ফিজিক্স ক্লাস। তো তোমাদের জাস্ট কী করতে হবে, আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারবে, পরীক্ষা দিতে পারবা নিয়মিত। তোমাদের আমরা খোঁজ খবর নিব, গাইডলাইন নিব, তোমাদের পার্সোনাল প্রবলেমগুলো জানবো এবং সেগুলো নিয়ে লাইভ ক্লাস সলভ করে দিব। তো ওইটা কিন্তু আসলে ইউটিউবে পাবলিশ হবে না, ওগুলো হচ্ছে সবই প্রাইভেট থাকবে, এক্সামগুলো প্রাইভেট থাকবে। তো সবাই যারা ফ্রি ক্লাস করতেছো ডেফিনেটলি মাত্র 510 টাকা দিয়ে 2 বছরের জন্য আমাদের সাথে যুক্ত হওয়া যায়। তো কেন হবা না তুমি বলো? ডেফিনেটলি হবা। আর যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা তোমাদের ফ্রেন্ডদেরকে ডেফিনেটলি শেয়ার করে দিবা, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা এই যে আপেক্ষিক বেগের কনসেপ্ট দেখছিলাম। তো আপেক্ষিক বেগ দুইটা বস্তু একই দিকে গেলে বিপরীত দিকে গেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপেক্ষিক বেগ, বৃষ্টি ছাতার গাণিতিক সমস্যা। সো এখন বৃষ্টি হয় আর আমরা ছাতা ধরি, এইখানে আপেক্ষিক বেগটা কিভাবে আসে সেই বিষয়টা নিয়ে একটু প্রথমে আলোচনা করি। মনে করো যে এইভাবে একটা রাস্তা আছে, ঠিক আছে? এমন একটা রাস্তা আছে। তো এই রাস্তার ভেতর দিয়ে, এই রাস্তার উপর দিয়ে কোনো একজন ব্যক্তি, মনে করো এই যে ব্যক্তি, সেই ব্যক্তি মনে করো যে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম একটা রাস্তা আছে, সেই রাস্তার ভেতর দিয়ে এই ব্যক্তি হেঁটে যাচ্ছে। এখন এই ব্যক্তি যেহেতু হেঁটে যাচ্ছে, তো এই ব্যক্তির একটা বেগ আছে। তো এই বেগটাকে আমরা ভিপি ধরতে পারি, যদি সাইকেল চালা যায় ভিসি ধরতে পারি, যদি গাড়ি যায় তাহলে ভি সি ধরতে পারি, সাইকেল কার তো সি ধরতে পারি, ট্রাক গেলে ভিপি ধরতে পারি। সো যেহেতু এখন একটা ব্যক্তি যাচ্ছে, তো এই ব্যক্তির এই দিক বরাবর একটা বেগ আছে, সেটাকে আমরা কি বলতে পারি বলতো? ভেলোসিটি অফ পারসন, ভিপি। যেহেতু ব্যক্তি ধরছি তো ভিপি ধরলাম। যদি গাড়ি থাকতো ভিসি ধরতাম, যদি সাইকেল থাকতো ভিসি ধরতাম, যদি ট্রাক যেত তাহলে ভিটি ধরতাম, এগুলাই দেয় আর কি নর্মালি। তো আমি ধরছি এখানে ভিপি। এখন দেখো তাহলে বস্তুর বেগ আমি কি দিয়ে বোঝাচ্ছি? এদিক দিয়ে বোঝাচ্ছি না। তো এখন আমি এই রাস্তাটা এই বরাবর যদি আমি এইভাবে ডিরেকশন দিয়ে দিই, অ্যান্ড তোমাকে যদি বলি এটা দিয়ে তুমি বুঝবা যে ব্যক্তি এই দিকে যাচ্ছে, কোনো সমস্যা আছে বলো তো? তোমরা তো জানো যে ভেক্টরকে কি করা যায়? দিক পরিবর্তন। দেখো আমি যদি এখানে এই ভেক্টরটাকে যদি এভাবে আঁকি, তুমি বলবা যে এটা মনে করো 5 নিউটন। তো এই জিনিসটাকে আমি এখানে আঁকলাম, ধরো এটাও দিয়ে দিলাম আমি 5। তুমি বলো তো এই ভেক্টরটা কোনো রকম পরিবর্তন হয়েছে এখানে? কোনো রকম পরিবর্তন হয়নি। কারণ কি? ওই দিক যেদিকে ছিল সেদিকেই আছে, মান যা আছে তাই আছে। তাহলে মান আর দিক ঠিক রেখে ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায়?
শিফট করা যায়। তাহলে ভেক্টর পরিবর্তন হয় যখন মান পরিবর্তন হয়, যখন দিক পরিবর্তন হয়। তো একটা ভেক্টরকে তুমি এখানে লিখছো, না লিখে ধরো এখানে লিখলে, এই সেম জিনিসটা এখানে লিখলা, তুমি বলো তো এটার কি মানের পরিবর্তন হয়েছে? না। এটা যেদিকে মুখ করেছিল সেই দিকেই মুখ করেছে, দিকের পরিবর্তন হয়েছে না। তাহলে এইটা করা যায়, একটা ভেক্টরকে মান আর দিক একই রেখে স্থানান্তরিত করা যায়। তো এখানে আমি বলতেছি যে ভাইয়া একটা ব্যক্তি যাইতেছে, ব্যক্তির বেগ হচ্ছে ভিপি, সেই ভিপিটাকে আমি অনেক সময় ব্যক্তিতে একটি মানে মানুষ আর রাখবো না, না একে এখানে একটা অক্ষ এঁকে এই বরাবর দিয়ে বলা দেবো যে ব্যক্তিটা এই বরাবর যাচ্ছে। তাহলে তখন তোমার বুঝে নিতে হবে যে আচ্ছা ব্যক্তির ডিরেকশন এদিকে। আচ্ছা বুঝো, তাহলে আমরা দেখলাম যে ভিপি এই বরাবর যাচ্ছে হচ্ছে পার্সন। এখন হইলো কি, হুট করে উপর থেকে বৃষ্টি পড়া শুরু করলো। তো তুমি মনে করো এইভাবে যাচ্ছ আর টুপ করে বৃষ্টি পড়া শুরু করতেছে, তাহলে বলো তো তোমার বেগ কোন দিকে? এইদিকে, আর বৃষ্টির বেগ কোন দিকে? এইদিকে না? তার বৃষ্টিটা পড়তেছে কোন দিক বরাবর? তুমি যাইতেছো এদিক বরাবর, আর বৃষ্টিটা পড়তেছে এই দিক বরাবর, এই দিক বরাবর বৃষ্টি পড়তেছে। তাহলে এই যে আমি যদি আবার দেখাতে চাই, এই দিক বরাবর বৃষ্টি পড়তেছে। তো তুমি যাচ্ছ এদিকে, বৃষ্টি পড়তেছে তোমার খাড়াখাড়ি লম্ব। তাহলে বলো তো নর্মালি বৃষ্টির সাথে তোমার কোন কিরকম, কত ডিগ্রি বলো তো? কত ডিগ্রি নর্মালি? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি নর্মালি, 90 ডিগ্রি। ঠিক আছে। ধরো এখন বিষয়টা হবে কি, প্রথমে চিন্তা করো যে ভাইয়া, এখন তুমি বলতে পারো যে আচ্ছা ভাইয়া আমি তো হাঁটতেছি, তাই না? তো এখন যদি বৃষ্টি 90 ডিগ্রিতে পড়ে, অ্যাকচুয়ালি কি আমি 90 ডিগ্রিতে দেখবো? না, কথা হচ্ছে দেখবা না। এই বিষয়টা একটুখানি ফিল করো। মনে করো তুমি 90 ডিগ্রিতে দেখবা না, তুমি দেখবা একটুখানি বাঁকায়া পড়তেছে, এই জিনিসটা একটুখানি ফিল করো। আমি ধরো এখানে দাঁড়ায় আছি, আচ্ছা ধরো আগে ফার্স্ট অফ অল আমি বলি, মনে করো আমি এই জিনিসটা হাঁটাহাঁটি দিয়ে বোঝা যায় না, আমরা রিয়েল লাইফের কেসে চলে যাই। ধরে নাও তুমি একটা বাইক চালাবা, ঠিক আছে? তুমি একটা কি চালাবা? বাইক। ধরে নাও তুমি এখানে একটা বাইক চালাবো। একটা বাইক আমি তোমাদের একটুখানি আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তো এইটা মনে করো হচ্ছে গিয়ে তোমাদের বাইক। আর কি বাইক আঁকলাম, এটাই ধরো, এটাই হচ্ছে গিয়ে তোমাদের একটা বাইক, ঠিক আছে? এই বাইকটা মনে করো তুমি চালাবা, এই বাইকটা মনে করো চালাবা। সো এই বাইকটা তুমি চালাবা, বুঝো? তো তুমি এখানে বসে আসো, বসে বসে বাইক চালাইতেছো। তো ফার্স্ট অফ অল তুমি যখন এই দিক বরাবর বৃষ্টি আছে অ্যান্ড তুমি চালাইতেছো না, তুমি বসে আসো, v=0, তখন তুমি দেখবা যে বাতাস নাই, এখন বাতাস নাই, তখন তুমি দেখবা তোমার মাথার উপর সোজা বৃষ্টিগুলো পড়তেছে। কিন্তু যেই মুহূর্তে তুমি বাইকটা চালানো শুরু করলা, অনেক জোর স্পিড দিতেছো, তখন তুমি কিন্তু আর সোজা বৃষ্টিটা পড়তে দেখবে না, তুমি দেখবে যে বৃষ্টিগুলো এমনি আসতেছে, এমনি এসে তোমার মুখের উপরে পড়তেছে। তুমি আমার কথা বুঝতে পারছো? বাইক নিয়ে তুমি দাঁড়ায় আসো, উপর থেকে বৃষ্টি পড়তেছে, তুমি তোমার বেগ শূন্য, তুমি দেখবে যে না বাতাস নাই, বৃষ্টিগুলো একদম খাড়া পড়তেছে, কোনো বাতাস নাই, বৃষ্টিগুলো একদম খাড়া পড়তেছে। কিন্তু যেই মুহূর্তে তুমি বাইক চালানো শুরু করলা, তখন দেখবা যে বৃষ্টিগুলা তোমার দিকে এরকম ভাবে আসতেছে। এটাই হচ্ছে গিয়ে আপেক্ষিক বেগ। যখন আমরা কোনো বৃষ্টির মধ্যে দৌড়াই, বা হচ্ছে আমরা গাড়িতে থাকি, বা আমরা বাইকে থাকি, তখন আমাদের একটা বেগ থাকে, বৃষ্টির আরেকটা বেগ থাকে। তখন আমাদের একটা বেগ থাকে, বৃষ্টির আরেকটা বেগ থাকে। তো আমরা বৃষ্টির অ্যাকচুয়াল বেগটাকে তখন দেখি না, আমরা আমাদের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগ কত সেটা দেখি, ঠিক আছে? তখন আমরা আমাদের সাপেক্ষে, আমরাও গতিশীল, বৃষ্টিও পড়তেছে, আমাদের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগটাকে আমরা দেখি, অরিজিনালি বৃষ্টির বেগ আমরা দেখি না। এটাই হচ্ছে গিয়ে কনসেপ্ট, বৃষ্টির বেগের কনসেপ্টই হচ্ছে এটা। বৃষ্টি আর হচ্ছে ছাতা, বৃষ্টির কনসেপ্টটাই হচ্ছে এটা। যখন আমরা গতিশীল থাকি, আমাদের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগটা আমরা দেখি। অ্যাকচুয়ালি বৃষ্টির বেগটা কে দেখবে? এখন মনে করো এই যে বাইক চালায় তুমি যাইতেছো, আর আমি যাইতেছি না, আমি দাঁড়ায় আছি বা চায়ের দোকানে বসে চা খাইতেছি বৃষ্টির মধ্যে, আর তুমি বাইক চালায় যাইতেছো। তুমি দেখতেছো যে বৃষ্টিগুলো আমার আমার এই বরাবর পড়তেছে, বাট আমি যেহেতু স্থির, আমি তোমাকে কিন্তু বৃষ্টিগুলোকে এই বরাবর পড়তে দেখবো না, আমি দেখবো যে বৃষ্টিগুলো তোমার উপর সোজা খাড়া তোমার মাথার উপরে পড়তেছে। এটাই হয়, ঠিক আছে? তোমার কাছে মনে হবে বৃষ্টিগুলো এইভাবে আসতেছে, বাট আমার কাছে আবার ঠিকই অ্যাকচুয়ালি যেভাবে বৃষ্টিটা পড়তেছে আমি সেভাবেই দেখবো, কিন্তু তুমি বাইক চালাইতেছো, তোমার কাছে মনে হবে বৃষ্টিগুলো এরকমভাবে আসতেছে। তার মানে আমরা বুঝতেছি যে যখন আমরা গতিশীল থাকবো, তখন যদি বৃষ্টি পড়ে, তাহলে যে বৃষ্টির বেগ হবে এবং বৃষ্টি যেদিকে পড়বে, অ্যাকচুয়ালি যেদিকে পড়তেছে সেদিকে আমরা দেখবো না, আমরা দেখবো আমাদের সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়তেছে সেই দিক বরাবর। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমরা আপেক্ষিক বেগ দেখবো, আমরা আমাদের আর বৃষ্টির আপেক্ষিক বেগ দেখবো, অ্যাকচুয়াল বেগ আমরা দেখবো না। আমি যদি 20 মিটার পার সেকেন্ড বেগে যাই, বৃষ্টি যদি 5 মিটার পার সেকেন্ডে পড়ে,
তাহলে আমি 20 মিটার পার সেকেন্ডেও দেখবো না, 5 মিটার পার সেকেন্ডেও দেখবো না, 20 মিটার আর 5 মিটার মিলে যে আপেক্ষিক বেগ হবে সেই বেগে আমি বৃষ্টিটাকে পড়তে দেখবো। এই কথাটা বুঝছো? বুঝতে পারছো? তাহলে বৃষ্টির বেগটা তো আমি দেখবো কিভাবে? আপেক্ষিক বেগে। কিভাবে দেখবো ভাইয়া? আপেক্ষিক বেগে। অ্যাকচুয়াল বেগটা আমরা দেখবো না। অ্যাকচুয়াল বেগটা কে দেখবে? থার্ড যদি কেউ দাঁড়ায়া থাকে স্থির অবস্থায় সে দেখবে। আর তুমি নিজেও যদি স্থির অবস্থায় দাঁড়ায় থাকো তাহলে বৃষ্টিটা অ্যাকচুয়ালি কত বেগে পড়তেছে ওটা তুমি দেখবা। বাট বৃষ্টি পড়তেছে কিন্তু তুমি গতিশীল হয়ে গেছো, তাহলে ডেফিনেটলি জীবনেও তুমি বৃষ্টির অরিজিনাল বেগ দেখবা না, তুমি দেখবা কি? আপেক্ষিক বেগই। তো এইটাই হচ্ছে গিয়ে কনসেপ্ট। তো আমি এই সাইকেলটাকে মুছে দিচ্ছি। তাহলে আমরা যেহেতু পার্সেন্ট দিকে যাচ্ছে তাহলে ভিপি, আর এটাকে হচ্ছে আমরা ভিআর। তো এত কমপ্লেক্স চিত্র না এঁকে চিত্রটাকে আমরা সিম্পলিফাই করে ফেলবো। তো এইদিকে আমরা দিব হচ্ছে ভিপি, মানে ব্যক্তি যাচ্ছে এদিকে, আর তার খাড়া উপরে এই বরাবর হচ্ছে আমাদের বৃষ্টি হচ্ছে ভিআর, রেইন। ঠিক আছে? সো এখন তুমি বলতে পারো যে ভাইয়া রাস্তা তো এই বরাবর, কিন্তু আপনি রাস্তার নিচে দিক নিয়ে যাচ্ছেন যে। আসলে বোঝানোর সাপেক্ষেই তো আমরা এটা লিখতেছি, তাই না? এটা তো এমন না যে একেবারে রাস্তার উপরে দাগটা দিছি, এটা জাস্ট হচ্ছে আমাদের বোঝার খাতিরে যে আমি এদিকে যাচ্ছি, বৃষ্টি এদিকে পড়তেছে। সো ডিরেকশন বোঝাচ্ছি। আর ভেক্টরকে তো দিক সেম রেখে স্থানান্তর করাই যায়। তো ওইটা নিয়ে আবার ভাইবো না যে রাস্তার ভিতরে ঢুকে গেছি কিনা, না, এটা জাস্ট হচ্ছে আমরা দিকটা বোঝানোর জন্য। হইতে পারে এটা এই আমার ফেস বরাবর আমি নিতেছি, জাস্ট যতটুকু পোর্শন আমরা হচ্ছে হিসাব করব। ধর আমি হিসাব করতেছি যে চোখ বরাবর বা আমার মাথার দিকে বৃষ্টিটা কীভাবে আসতেছে, সো আমি মাথা বরাবর অক্ষগুলো নিয়েছি, এই আর কি। সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে নর্মালি বৃষ্টি ছাতার ম্যাথের জন্য নর্মালি এই ফিগারটার আমাদের আর দরকার নাই, আমরা এইভাবে চিত্রগুলোকে আঁকবো। ঠিক আছে? তাহলে একজন ব্যক্তি সে যাইতেছে একটা নির্দিষ্ট দিকে এবং তার সাথে লম্ব বরাবর কি বৃষ্টি পড়তেছে। ঠিক আছে? সো আমরা চাইলে এটাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়েও বুঝতে পারি, আমরা ম্যাথগুলোতে এটা করব। তো এখন মনে করো বৃষ্টির বেগ আমি তোমাকে দিয়ে দিলাম, আচ্ছা ব্যক্তির বেগ আমি তোমাকে দিয়ে দিলাম 8 মিটার পার সেকেন্ড। সো এক ব্যক্তি 8 মিটার পার সেকেন্ড বেগে তোমার হচ্ছে সামনের দিকে গতিশীল হচ্ছে, এমন সময় ধরো 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু করলো। ঠিক আছে? তো এক ব্যক্তি একদিন একটি রাস্তায় এক ব্যক্তি প্রশ্ন লিখো। এক ব্যক্তি এক রাস্তায় একদিন 8 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছিল, হঠাৎ 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি পড়া শুরু করলো। এটা হচ্ছে গিয়ে উদ্দীপক। ঠিক আছে? তো আমি একটু লিখে দিই। তো দেখো তোমার বোঝার সুবিধার্থে আমি একটা প্রশ্ন লিখে দিলাম, সেটা হচ্ছে একটি রাস্তায় একজন ব্যক্তি 8 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছিল, হঠাৎ 6 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তে শুরু করলো। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তি বৃষ্টিকে কোন দিকে কত বেগে পড়তে দেখবে। ঠিক আছে? সো অবভিয়াসলি বৃষ্টি যেভাবে পড়তেছে সেভাবে তো ব্যক্তি দেখবে না। কেন দেখবে? কারণ তো আপেক্ষিক বেগে যাচ্ছে, ও দেখবে আপেক্ষিক বেগ, তাই না? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়তেছে ও তো দেখবে আপেক্ষিক বেগ, প্রকৃত বেগ তো দেখবে না। তো এটাই বলছে যে ব্যক্তি বৃষ্টিকে কোন দিকে কত বেগে পড়তে দেখবে, আর বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরতে হবে। আসলে এই কোন দিকে আর হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে একই প্রশ্ন। কোন দিকটা যদি বের করে ফেলতে পারো, তাহলে এটাকে যদি তুমি বের করে ফেলো তাহলে কত কোণে ছাতা ধরবে, এইটা আর এই জিনিস একই জিনিস। ঠিক আছে? কোন দিকে কত বেগে পড়বে, তাই না? এখন কত বেগে পড়বে সেটা হচ্ছে পড়তে দেখবে, আর হচ্ছে বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরবে বা কোন দিকে বৃষ্টি পড়বে, একই প্রশ্ন। দুইটা প্রশ্নের উত্তর একই। ঠিক আছে? সো আমরা এখন এই বিষয়টাকে বের করি যে কত বেগে পড়তে দেখবে, প্রথম প্রশ্নটা। তো ভাইয়া ব্যক্তি যাচ্ছিল ওইদিকে 8 মিটার পার সেকেন্ডে, বৃষ্টি পড়তেছে ভিআর, এই নিচে কত ভিআর হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড বেগে, ব্যক্তি যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন তাহলে ব্যক্তি দেখবে যে বৃষ্টি কিভাবে পড়তেছে, তাহলে আমরা দেখতেছি যে এখানে আমাদের প্রসঙ্গ কাঠামোটা বা কে দেখবে, অবজারভার কে, তাই না? অবজারভার যে তার সাপেক্ষেই তো আমরা হিসাব নিকাশ করবো। অবজারভার হচ্ছে এখানে ব্যক্তি, যে ব্যক্তি কিভাবে বৃষ্টিটাকে পড়তে দেখবে, বৃষ্টি তো পড়তেছে সেটা নিয়ে তো তোমার কোনো ঝামেলা নাই। এখন ওই ব্যক্তি ওই বৃষ্টিটাকে কিভাবে পড়তে দেখবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? কিভাবে পড়তে দেখবে এবং কত বেগে পড়তে দেখবে, তাই তো? তাহলে আমাদের ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে। তা বুঝতে পারছো? তাহলে আমরা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করবো। বৃষ্টির বেগ বের করবো কার সাপেক্ষে? ব্যক্তির বেগ সাপেক্ষে। তো এটা মনে রাখবা, বৃষ্টির ছাতার ম্যাথে সবসময় ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে, এটা মনে রাখবা। যে ব্যক্তির আপেক্ষিক বেগটা কার?
ব্যক্তির সাপেক্ষে, আপেক্ষিক বেগটা কার? বৃষ্টির। কার সাপেক্ষে? কার? ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। বুঝতে পারছো? ব্যক্তির সাপেক্ষে হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো এইটা আপেক্ষিক বেগটা কার হবে? বৃষ্টির। কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। কারণ কি? ব্যক্তিই তো দেখবে যে বৃষ্টিটা কিভাবে পড়তেছে, তাহলে অবজারভারকে ব্যক্তি নিজে, ব্যক্তি নিজে দেখবে আমি চলতেছি, বৃষ্টি চলতেছে, তাহলে বৃষ্টিকে আমি কেমনে পড়তে দেখবো? তাহলে এখানে আমাদের প্রসঙ্গ কাঠামো বা অবজারভারকে ব্যক্তি, তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো এখন যেহেতু যার সাপেক্ষে তার বেগটা মাইনাস হয়, বেগ কার বলতো? বেগ হচ্ছে বৃষ্টির। বেগ হচ্ছে বৃষ্টির কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। তো এই জন্য আমরা এটাকে কিভাবে প্রকাশ করব? ভিআরপি দিয়ে, ভিআরপি দিয়ে। বুঝতে পারছো কিভাবে প্রকাশ করবো বলতো? ভিআরপি। তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, কার বেগ? বৃষ্টির বেগ। তাহলে রেইনটাকে আমি আগে দিলাম, আর কার সাপেক্ষে? পার্সনের সাপেক্ষে, তাহলে ভিআর। তো এটাকে যদি আমি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে এখানে আমাদের কি আসবে বলতো? ভিআর মাইনাস হচ্ছে কি? ভিপি। ভিআর মাইনাস হচ্ছে ভিপি। এটা আমরা আগের ক্লাসে শিখে আসছি। আপেক্ষিক বেগ সবসময় এই ফর্মুলাটাই পড়ে, কিন্তু এই ফর্মটা কি ফর্ম? এই ফর্মটা হচ্ছে ভেক্টর ফর্ম। এখন আমরা যদি এই ভিআরপি এর মান বের করতে চাই, সামান্তরিকের লব্ধি সূত্র ফেলতে হবে। তো ওই অনুযায়ী যদি আমি সাজাই তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ভিআর প্লাস এখানে আমরা এখানে কি লিখবো বলতো? ভিপি। এই বুঝছো? তাহলে ভিআর মাইনাস ভিপি। এই কথাটা বুঝছো কিনা বলো? জাস্ট এই জিনিসটাই এই জায়গার মেইন। তার মানে ভাই ও নর্মালি বৃষ্টিটাকে নর্মাল বেগে পড়তে দেখবে না। কিভাবে পড়তে দেখবে? আপেক্ষিক বেগে দেখবে। তাহলে আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। কার বেগ? বৃষ্টির। তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করব কোন সূত্র দিয়ে? এই যে এই সূত্র দিয়ে, এই সূত্রটা দিয়েই হচ্ছে আমরা কি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করব। তাহলে এই যে ভিআরপি ইকুয়াল টু ভিআর মাইনাস ভিপি, তো এখানে আমরা লিখতে পারি ভিআর প্লাস মাইনাস ভিপি। তো এখন আমরা এই যে এখন এটাই তো এই ভিআরপি বেগেই তো কি করবে বুঝো? এই ভিআরপি বেগ, এই ভিআরপি বেগেই ও বৃষ্টিকে পড়তে দেখবে। বুঝতে পারছো? ভিআরপি বেগে ও বৃষ্টিকে পড়তে দেখবে। এখন কত বেগে পড়তে দেখবে? ভিআরপি বেগে। এখন এটা তো ভেক্টর ফর্মে আছে, এখন কত বেগে পড়তে দেখবে সেই বেগটার যদি মান বের করতে চাই, তোমাকে যদি কত বেগে পড়তে দেখবে চায়, তাহলে কিন্তু ভেক্টর ফর্ম চায় না, তোমাকে ভেক্টরের মান চায়, যে কত বেগে অ্যাকচুয়ালি মানটা কত, মানটা চায়। আর যদি বলে যে কত কোণে ছাতা ধরতে হবে বা কোন দিকে পড়বে, তাহলে ভেক্টরের দিকটা চায়। তার মানে তোমার এই দুইটা প্রশ্নে এটা কিন্তু আমাদের ভেক্টর ফর্ম। ও বৃষ্টিটাকে এই ভিআরপিতেই দেখবে। তাহলে আমরা এখন যদি দেখি, তাহলে এটা যদি হয় ভিপি, তাহলে এটা হবে কি আমাদের মাইনাস ভিপিটা কোথায় হবে বলো তো? মাইনাস ভিপি। এই যে মাইনাস ভিপি, এটা ভেক্টর ফর্ম। এই মাইনাসটা দিয়ে কিন্তু মান নেগেটিভ বোঝায় না। আগের ক্লাসে এই কথাটা মনে হয় আমি বলি নাই। এই যে আমি যদি মাইনাস ভিপি লিখি, এখানে কিন্তু মান নেগেটিভ বোঝায় না। কি বোঝায়? ভেক্টরের দিক বিপরীত এটা বোঝায়। এই নেগেটিভটা দিয়ে কি বোঝায়? যে একটা ভেক্টর যদি নির্দিষ্ট দিকে পজিটিভ হয় বা নির্দিষ্ট দিকে থাকে, তাহলে মাইনাস ওই ভেক্টর মানে হচ্ছে তার বিপরীত দিক বোঝায়। এমন না যে মান মাইনাস হয়ে যায়, মান মাইনাস হয় না। ভেক্টরের আগে যদি মাইনাস থাকে, ওটা দিয়ে সবসময় বুঝবা যেটা বিপরীত দিক বুঝায়, ওটা কিন্তু বিয়োগ বুঝায় না। বুঝতে পারছো? যেমন এখানে তুমি ধরো এরকম আছে একটা ভেক্টর, মনে করো সে পজিটিভ 8 আর একটা হচ্ছে গিয়ে নেগেটিভ 5, তো 8 আর 5কে তুমি যদি যোগ করে বলো যে 3 হয়েছে, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভেক্টরে হয় না। তো এই -5 দিয়ে বোঝায় যে 8 ভেক্টরটা যেই দিকে, আচ্ছা -5 হচ্ছে গিয়ে বা আচ্ছা -8ই যদি দিই, তাহলে যে -8ই যদি দেই, তাহলে সেটা হবে কি তার বিপরীত দিকে। বুঝছো? দিক বুঝায়, দিক বুঝায়। আবার অবশ্যই যোগ করলে এটা বিয়োগ ফলেরই সমান আসে, সেটা ভিন্ন বিষয়, বাট বুঝায় এটা কি? দিক। বুঝছি? তাহলে আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে আমরা এখানে এই দিক বরাবর, তাহলে এখানে আমরা কি পাইতেছি? মাইনাস ভিপি। তাহলে ভিআর পড়তেছে এদিকে, মাইনাস ভিপি এদিকে। এখন আমাদের এটাই আপেক্ষিক বেগ, এই দুইটার যে ভেক্টর যোগফল সেটাই আপেক্ষিক বেগ। এখন এই দুইটার ভেক্টর যোগফল কোনটা? এটা না, এটাই আপেক্ষিক বেগ। এখন তাহলে একটা ভেক্টর যদি এটা হয়, আরেকটা ভেক্টর যদি এটা হয়, তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী জানি এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি কত বলো? এটা না? বুঝাইতে পারছি ভাইয়া? আবার একটুখানি সামারি করি। ব্যক্তি যাচ্ছিল এই বরাবর, বৃষ্টি পড়তেছিল এই বরাবর। ব্যক্তি, এখন যদি আমরা ব্যক্তি বৃষ্টিকে কিভাবে পড়তে দেখছে সেটা বের করতে চাই, তাহলে ব্যক্তিরও প্রকৃত বেগে দেখবে না, বৃষ্টির যেভাবে পড়ছে সেভাবে ব্যক্তি দেখবে না। ব্যক্তি দেখবে কি কোন বেগে? সেটা ব্যক্তি দেখবে হচ্ছে আপেক্ষিক বেগে। এখন আপেক্ষিক বের করার টেকনিক কি? যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়। আমরা বলতেছি যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে আমরা কি করব? বৃষ্টির বেগ থেকে ব্যক্তির বেগকে কি করে দিব? মাইনাস করে দিব। যে যার সাপেক্ষে তাকে মাইনাস, তাহলে ভিআর মাইনাস ভিপি, এটা ভেক্টর যোগফল। এখন এই যে ভিআরপি আমরা লিখলাম, ভিআর মাইনাস ভিপি, এটাই হচ্ছে এত বেগেই হচ্ছে আমাদের কি বেগ, এত বেগে এই যে ভিআর মাইনাস ভিপি, এত বেগেই হচ্ছে
ব্যক্তি বৃষ্টিকে পড়তে দেখবে, কিন্তু এটা তো ভেক্টর ফর্ম। তো এখন আমি যদি বলি যে বেগের এই যে মানটা কত, মানে কত মানে পড়তে দেখবে, তো সেই ক্ষেত্রে আমাদের এই মান বের করতে হবে। এবং আমি যদি বলি যে কোন দিকে দেখবে, সেটাও যদি বের করতে চাই, সেটাও আমাদের কি এই ভেক্টর সামান্তরিক সূত্র দিয়েই করতে হবে। তো সেই ভেক্টর সামান্তরিক সূত্র দিয়ে করার জন্য আমরা এটাকে ভেক্টর সামান্তরিক সূত্রের ফর্মেটে লিখলাম। তো তখন আমরা দেখলাম যে দুইটা ভেক্টর, একটা হচ্ছে ভিআর আর একটা হচ্ছে কি মাইনাস ভিপি। তাহলে এই যে দেখো, এইটা যদি ভিআর হয়, ওইটা যদি ভিপি হয়, তাহলে মাইনাস ভিপি কোন দিকে? এইদিকে না? এখন এই ভিআর আর এই ভিপি এর মাঝখানে যে কোণটা, সেটাই কি হয় বলো তো? আলফা না? আচ্ছা, এই জিনিসটা আগে একটু আমি মুছে দিই, এই জিনিসটাকে আগে একটুখানি আমি মুছে দিই। তো এখানে আমি যদি বলি যে ভাইয়া এই কোণটা কত, এই যে এই কোণটাই কিন্তু আলফা, এটাই কিন্তু আলফা। আলফা ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো? এই ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, যেহেতু ভিআর এইদিকে আর ভিপি হচ্ছে গিয়ে, এই ভিআর আর ভিপি পরস্পর লম্ব ছিল না, কারণ এখানে বলেই দিছিল যে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে। তাহলে ভিপি যেদিকে যাচ্ছে তার লম্বভাবে বৃষ্টি পড়তেছে। তো এই দুইটার মাঝখানে কোণ ছিল 90। এখন এটা যেহেতু ঘুরে গেছে, তো সেমই তো, একই জিনিস, তো জাস্ট ফ্লিপ হয়েছে। তো এইটা আর এটার মধ্যবর্তী কোণ কত? আলফা, সেটাও 90 ডিগ্রি। এখন এই দুইটার সামান্তরিক সূত্র ফেলে আমরা যে মান পাবো, সেটাই হচ্ছে আপেক্ষিক বেগের মান। তাহলে ব্যক্তি প্রকৃতপক্ষে অত বেগেই বৃষ্টিকে পড়তে দেখবে। ব্যক্তি প্রকৃতপক্ষে অত বেগে, এই যে এখান থেকে যেটা পাবো, তত বেগে বৃষ্টিকে কি পড়তে দেখবে। এবং এই যে যোগফলের মানটা আমরা সামান্তরিক সূত্র থেকে জানি যে এই দুইটা ভেক্টরকে যদি আমি সামান্তরিকের সূত্র ফেলে যোগ করি, তাহলে এই যোগফলের মানটা এদের মাঝখানে কোনো একটা পয়েন্টে আসবে। আমি ধরে নিতে পারি যে এই পয়েন্টে এদের যোগফলটা আসবে, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী একটা কোণও হবে। আমি যদি বৃষ্টির সাথে সেই কোণটা ধরি, সেই কোণটা হবে কি থিটা। তার মানে আপেক্ষিক বেগ, মানে যত বেগে অ্যাকচুয়ালি ব্যক্তি বৃষ্টিটাকে পড়তে দেখবে, সেটা হচ্ছে এই যে এটা। তো এইটাকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভিআরপি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ভিআরপি। তো ভিআরপি এত বেগেই হচ্ছে বৃষ্টিটাকে পড়তে দেখবে, বুঝতে পারছো? এবং এত বেগে পড়তে দেখবে, তাহলে সেই বেগের মানটা আমরা কিভাবে বের করব? এবং দিক আমরা কার সাথে নিতেছি? যে উলম্ব, মানে বৃষ্টির সাথে কত কোণ করে ও বৃষ্টিটাকে পড়তে দেখবে, অ্যাকচুয়াল বৃষ্টির সাথে বা উলম্বের সাথে কত কোণ করে বৃষ্টিটাকে পড়তে দেখবে, সেটাই হচ্ছে আমাদের কি থিটা। তাহলে এখন আমরা এই লব্ধির মান ও দিক নির্ণয় করব। তাহলে এই যে এখন দেখো ভিআরপি এর যদি আমরা মান বের করি, তো আমরা মান বের করি, তাহলে এই মান যদি বের করি, মান বের করবো কিভাবে? সামান্তরিক সূত্র ফেলে। সামান্তরিক সূত্র, তাহলে আমরা এখানে ভিআরপি, এখানে শুধু মান নিয়ে কাজ করব, কোনো ভেক্টর সাইন আসবে না। তাহলে এখানে আমাদের আসবে কি ভিআর বা ভিপি স্কোয়ার প্লাস হচ্ছে ভিআর স্কোয়ার প্লাস হচ্ছে 2 ভিপি ভিআর কজ আলফা। এখন এখানে খেয়াল করো তো, আলফা কত ডিগ্রি? আলফা তো 90 ডিগ্রি, তাই না? বৃষ্টি ছাতার ম্যাথে বৃষ্টি পরে খাড়া ব্যক্তি চলে এইভাবে। তাহলে এই সবসময় আলফার ভ্যালু ম্যাক্সিমাম টাইমে, সবসময় যদি তোমাকে হেলানো তল না দিয়ে দেয়, সবসময় এইখানে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, বুঝতে পারছো? তাহলে ভিপি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার ইকুয়াল প্লাস 2 ভিপি ভিআর কজ আলফা। তো এখান থেকে দেখো, আমি যদি এখানে এই কজ আলফার ভ্যালুটা বসায় দিই, তাহলে কজ 90 ডিগ্রির ভ্যালু কত? 0 না? তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে আমি এখানে যদি বের করি, তাহলে আমি এখানে শর্টকাটে মনে রাখতে পারি যে ভিপি আর হচ্ছে ভিআর। তাহলে আমরা বৃষ্টির ছাতার ম্যাথে আপেক্ষিক বেগের মান কত হবে, মানে অ্যাকচুয়ালি ব্যক্তি কত বেগে দেখতে পারবে, সেটাই হচ্ছে এটা, ঠিক আছে? যদি বৃষ্টি ছাতার ম্যাথে বাতাস না থাকে, তাহলে ব্যক্তি অ্যাকচুয়ালি কত বেগে বৃষ্টি পড়তে দেখবে, সেটা হচ্ছে এটা, বুঝছো? তাহলে ভিপি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। তো এখানে আমরা ভিপি আর ভিআর এর মান যদি বসাই দিই, ভিপি কত আমাদের? ভিপি হচ্ছে 8 আর হচ্ছে গিয়ে 6, তাহলে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার আর 6 স্কোয়ার কত আসবে? এটা আমাদের 100, 8 আর 64, 6 6 36, তাহলে রুট ওভার 100, মানে আমাদের অ্যান্সার ফাইনালি চলে আসবে হচ্ছে 10, বুঝছো? 10 চলে আসলো। এখন আমাদের কি, তাহলে আমরা দেখলাম যে ভিআরপি এর মান বের করে ফেললাম। তার মানে প্রথম প্রশ্ন যে কত বেগে পড়তে দেখবে, তাহলে বৃষ্টিকে সে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে, ঠিক আছে? 10 এখানে আমরা একক দিয়ে দিই, মিটার পার সেকেন্ড। তাহলে ও বৃষ্টিকে 10 মিটার পার সেকেন্ড বেগে অ্যাকচুয়ালি পড়তে দেখবে, মানে বৃষ্টিটা পড়তেছে, ও দেখবে এততে। তাহলে অ্যাকচুয়ালি বৃষ্টিটা পড়তেছিল কত? 6-তে, আর ও যাইতেছিল অ্যাকচুয়ালি 8-এ, কিন্তু ওই দুইটা মিলে যে আপেক্ষিক বেগটা হয়েছে, সেটা হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস ও 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিতে পড়তে দেখবে। এখন কথা হচ্ছে কোন দিকে দেখবে, কোন দিকে দেখবে? দেখো, দিকটাও কিন্তু আমরা নিয়েই নিছি যে উলম্বের সাথে কত কোণ করে? থিটা কোণ করে। এখন থিটা বের করবো কিভাবে? দেখো, থিটারও একটা শর্টকাট বলে দিচ্ছি। এখানে একটা শর্টকাট তো বলে দিলাম, ভিআরপি এর একটা শর্টকাট কি বলে দিলাম বলো? জাস্ট হচ্ছে ভিপি স্কোয়ার প্লাস হচ্ছে ভিআর স্কোয়ার। এটা একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। সুন্দর একটা বক্স দিয়ে দিই, ঠিক আছে? সুন্দর একটা বক্স করে বুঝায়, এখানে লাল কালি দিয়ে একটা বক্স করে দিয়ে দিই।
ওকে, এই যে এটা একটা শর্টকাট আকারে মনে রাখতে পারো, বুঝছো? এটা একটা শর্টকাট আকারে মনে রাখতে পারো। এখন থিটার একটা শর্টকাট বলে দিচ্ছি, আগে হচ্ছে লং প্রসিডিউরটা দেখায়নি। এই যে থিটা কেমনে বের করবো, তো থিটা বের করি কিভাবে, যার সাথে আমি কোণ ধরছি। তুমি চাইলে এই যে ভিপি এর সাথেও ধরতে পারতো, বাট নর্মালি আমরা বৃষ্টির সাথেও ধরলেই আমাদের বুঝতে সুবিধা হয়। তো বৃষ্টির সাথে যদি আমি কোণ ধরি, তো যার সাথে কোণ সে নিচে কি থাকে, সিঙ্গেল। তাহলে এখানে ভিআর কি থাকলো, সিঙ্গেল। ভিআর সিঙ্গেল থেকে তারপরে অপরটা কি হয় বলো তো, এই যে আর ওই পাশে কি আছে ভিপি, এখানে কি মাইনাস নিব না, কারণ আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করবো। এখানে এই যে এখানেও শুধু মান, এই যে ভেক্টরের মান বের করার সময় শুধু মান নিয়ে কাজ করছি, এখানেও আমরা শুধু মান নিয়েই কাজ করব, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ দেখার এখানে কোনো দরকার নেই, কারণ এটা তো শুধু দিক বোঝায়, আর এই দিক অনুযায়ী তো আমরা 90 ডিগ্রি নিয়েই নিছি, তাহলে আর মাইনাস কনসিডার করব কেন, করব না। তো এখানে আমাদের থাকবে ভিআর, আর এখানে আমাদের থাকবে কি বলতো, ভিপি কজ আলফা, ঠিক আছে? আর এখানে আমাদের কি থাকবে, ভিপি সাইন আলফা। না, আলফার ভ্যালু এই ক্ষেত্রে আমরা কত পাইছি, 90 ডিগ্রি না, কারণ এটা আমরা দেখছি যে ব্যক্তি যেদিকে যাচ্ছিল, বৃষ্টি পড়তেছিল উলম্ব, এদের মধ্যে 90 ডিগ্রি, তো ব্যক্তির উল্টায় দিলেও ওটাও কি 90 ডিগ্রিই হবে। তো এইখান থেকে দেখো, যদি আমি এখন ফার্দার হিসাব করি, এই যে ভিপি সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1 না? তাহলে ওইখানে উপরে কি থাকবে, ভিপি ইন্টু 1, দ্যাট মিনস উপরে থাকবে শুধু ভিপি, আর নিচে থাকবে কি বলো, এই যে নিচে থাকবে কি ভিআর প্লাস ভিপি কস 90 ডিগ্রি ভ্যালু কত, 0। তাহলে এখানে আমাদের থাকবে কি বলো, আচ্ছা এখানে তো থিটা টেন থিটা লেখা উচিত ছিল, টেন থিটা লেখা উচিত ছিল, কারণ ওই পাশে নাইলে টেন ইনভার্স, এখানে তো টেন থিটা লিখে, সরি টেন থিটা লিখে নাও, যে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে ভিপি সাইন আলফা ভিআর প্লাস ভিপি কজ আলফা, ভিপি সাইন 90 ডিগ্রি ভিআর প্লাস ভিপি কজ 90 ডিগ্রি ভ্যালু কত, 0। তো এই ভিপি কজ 90 ডিগ্রি পুরোটা টার্ম 0 হয়ে যাবে, উপরে সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে উপরে বললো ভিপি আর নিচে হবে কি শুধুমাত্র ভিআর, ঠিক আছে? সো ট্যান থিটা, এখানে আমরা কি পাইলাম দেখো তো, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ভিপি বাই ভিআর। তাহলে থিটা, এই যে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো, থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ভাইয়া ট্যান ইনভার্স ভিপি বাই ভিআর, ওকে। সো এটাকে একটা শর্টকাট হিসাবে ভাইয়া মনে রাখবা, বক্স করে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। সো এখানে তুমি যদি এবার ভ্যালুটা বসায় দাও, ভিপি আর ভিআর এর ভ্যালুটা বসায় দাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি কত কোণে বৃষ্টিটা পড়তে দেখবে সেটা পেয়ে যাবা, এই যে থিটাটা পেয়ে যাবা। তো আমি এখানে যদি ভ্যালুটা বসায় দিই, তাহলে আমরা এখানে পাইতেছি হচ্ছে থিটা ইকুয়াল টু, আমরা পাইতেছি হচ্ছে ট্যান ইনভার্স ভিপি কত 8, আর ভিআর কত, ভিআর হচ্ছে আমাদের 6। আরেকটা শর্টকাট, মানে এখানে এটা মনে রাখবা কিভাবে, দেখো আমি তোমাদের বলি, যে যদি তোমাদের এখানে বলে যে বৃষ্টি কত কোণে পড়তে দেখবে, তাহলে ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স ভিপি বাই ভিআর। ভিপি কি বলো, ভিপি হচ্ছে গিয়ে ভেলোসিটি অফ পার্সন, তাই না? এই জিনিসটা একটু ওই পাশে আমি একটু সুন্দর করে মনে রাখার টেকনিক বলে দিই তোমাদের, ঠিক আছে? আগে এই ম্যাথটা করি, তারপরে একটু বলি নাকি, কিন্তু এই ম্যাথটা করার পরেই বলি। তো এখানে আমাদের আসি ট্যান ইনভার্স শিফট ট্যান ইনভার্স 8/6, তো কত আসে 53.13 ডিগ্রি। তো এই যে এটা হচ্ছে আমাদের 53.13 ডিগ্রি, যে এই কোণটা, ঠিক আছে? এই কোণটা হচ্ছে 53.13 ডিগ্রি। এখন আরেকটা কোয়েশ্চেন ছিল না, যে বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরবে। দেখো তো বৃষ্টিটা পড়তেছে এই বরাবর, মানে এটাকে যদি একটুখানি এক্সটেন্ড করে দেই, তাহলে বৃষ্টিটা অ্যাকচুয়ালি ও এই বরাবর পড়তে দেখতেছে না, বুঝছো? তো এখানে যদি ব্যক্তিটা থাকে, ধরে নাও ব্যক্তিটা আছে, ধরো হচ্ছে গিয়ে এখানে, ধরে নাও এইভাবে ব্যক্তিটা আছে, তো ও যদি বৃষ্টিটা দেখতেছে যে এইভাবে পড়তেছে, ওর গার উপর এইভাবে পড়তেছে, তখন ও ছাতা ধরতে যদি চায়, তাহলে ও কোন বরাবর ছাতা ধরবে? মনে করো এটা হচ্ছে গিয়ে ওর হাত, ও এখন ছাতা ধরবে, তো ছাতা ধরবে কোন বরাবর, যেহেতু বৃষ্টিটা পড়তেছে এই বরাবর, তাহলে ও ছাতা ধরবে কি এই বরাবর ছাতা ধরবে, বুঝতে পারছো? এই বরাবর ছাতা ধরবে, তাহলে ওর গায়ে বৃষ্টিটা পড়বে না, এই বরাবর ছাতা ধরবে। তাহলে ছাতাও ধরবে কোন বরাবর বলো, এই যে উলম্বের সাথে, আমরা কিন্তু কোণ বের করছি, কোনটা এটা না, এটা বের করছি না, এটা কি এটার বিপরীত এটা না, এটার বিপরীত এটা, তাহলে এই যে উলম্বের সাথে 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরবে, বুঝতে পারছো? তার মানে এই সূত্রটা দিয়ে কিভাবে পাই আমরা, উলম্বের সাথে, এই সূত্রটা দিয়ে আমরা কি পাই, উলম্বের সাথে। এখন অনুভূমিকের সাথে যদি বের করতে চাও, এই পুরোটা কোণ কত 90 না, তো এটা কি 90 - 53.13,
সো এটা সমান সমান তুমি যদি এখানে দেখো তাহলে 90, তো আমরা এখান থেকে দেখতে পারি 90 মাইনাস অ্যান্সার, তো তুমি পাইতেছো 36.86। তো এখানে পাইতেছো হচ্ছে 36.86। এখন কেউ যদি বলে যে উলম্বের সাথে, তাহলে এটা হচ্ছে কি আমাদের উলম্বের সাথে, এটা হচ্ছে আমাদের কি উলম্বের সাথে, এটা হচ্ছে আমাদের উলম্বের সাথে ছাতা, এটা হচ্ছে আমাদের উলম্বের সাথে ছাতা, এটা হচ্ছে আমাদের অনুভূমিকের সাথে ছাতা, অনুভূমিকের সাথে। সো দেখো ভাই, ফার্স্ট অফ অল আমরা কি করছি, যে যখন এক ব্যক্তি যাচ্ছিল ওইদিকে, বৃষ্টি পড়তেছিল খাড়া নিচের দিকে, তাহলে বৃষ্টিকে ব্যক্তি স্বাভাবিকভাবে দেখবে না, কিভাবে দেখবে, দেখবে হচ্ছে বৃষ্টি আর ব্যক্তির আপেক্ষিক বেগে, মানে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়তেছে সেটা। তো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি এই বেগে পড়ে, তো এই বেগের মান আমরা বের করে দেখলাম যে মান বের করা যায় সহজে শর্টকাট সূত্র দিয়ে, সেটা হচ্ছে VRP ইকুয়াল টু ভিপি প্লাস ভিপি স্কোয়ার প্লাস বিআর স্কোয়ার। ভিপি হচ্ছে কি পার্সনের ভেলোসিটি স্কোয়ার, আর হচ্ছে ভিআর কি রেইন বা বৃষ্টির ভেলোসিটির স্কোয়ার। তারপরে আমরা দেখছি যে কত কোণে তোমার হচ্ছে বৃষ্টিটা, মানে এই যে আপেক্ষিক বেগটা কত কোণে পড়বে বা ব্যক্তি কত কোণে বৃষ্টিটাকে পড়তে দেখবে, তো সেটা আমরা উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে নিয়েছিলাম। সেই থিটা বের করার সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভিপি বাই ভিআর। তো এইরকমভাবে আমরা যদি থিটাটাকে বের করি, তো এখান থেকে তো আমরা বেগের মান পেয়ে যাই, লব্ধি বেগের মান এত বেগে পড়ে, এখন কোন দিকে পড়ে বা উলম্বের সাথে কত কোণ করে পড়ে সেটা বের করার শর্টকাট আমরা এটা দেখছি। সো এইটা দিয়ে যেটা আমরা পাই সেটা হচ্ছে যে এই যে বৃষ্টি যেদিকে পড়ে তার সাথে কত কোণে ছাতা ধরবে। নর্মালি আমরা তো বৃষ্টির সাথে হিসাব করেই ছাতা ধরি, বৃষ্টি উপরে পড়তেছে আমরা বৃষ্টির সাথে হিসাব করে ছাতা ধরি, আমরা তো মাটির সাথে হিসাব করে ছাতা ধরি না, ধরি যে মাটি থেকে কতটুকু উপরে ধরবো এটা কিন্তু করি না, আমরা খাড়া থেকে কতটুকু ছাতা ধরি ওটা করি। তো নর্মালি এটাই স্ট্যান্ডার্ড যে তুমি বৃষ্টির সাথে কত কোণে ছাতা ধরবা সেটা। কিন্তু কেউ যদি তোমাকে বলে এটা হচ্ছে উলম্বের সাথে যদি বলে, তাই না, এখন প্রশ্নে যদি তোমাকে বলে যে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবে, এটা প্রশ্ন বলে দিতে পারে। তো এই যে দেখো, অনুভূমিকের সাথে যদি উলম্বের সাথে ছাতা ধরো এই কোণে, তাহলে অনুভূমিকের সাথে ছাতা ধরবা কি এই কোণে। বুঝাইতে পারছি বিষয়টা? আশা করি বুঝছো। এবার চলো আমরা একটা শর্টকাটটা তোমাকে আবার একটু সামারি করে দিই। হ্যাঁ, শর্টকাটটা যদি সামারি করে দিই, ভাই এই দিকে যাইতেছে হচ্ছে গিয়ে ভিপি পার্সন যাইতেছে, আর এই দিক বরাবর পড়তেছে হচ্ছে ভিআর বৃষ্টি পড়তেছে। সো এখন দেখো, তুমি যদি দেখো যে ব্যক্তি প্রকৃতপক্ষে কোন দিকে বৃষ্টিটাকে পড়তে দেখবে, সো বুঝাই যাইতেছে যে যেহেতু ব্যক্তি যাচ্ছে এদিকে, বৃষ্টি পড়তেছে এদিকে, তাহলে ও এই দিক বরাবর দেখবে, ঠিক আছে। ও যেহেতু এদিকে, বৃষ্টি যেহেতু এদিকে, এটা এদিকে চলে যাচ্ছে আর এটা এদিকে চলে যাচ্ছে, তার মানে ও যে লব্ধিটা হবে সেই লব্ধিটা কোন বরাবর হবে, এই যে এই বরাবর। সো আমরা তোমাদের যদি এইভাবে বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা জাস্ট এইভাবে বুঝো যে আমরা জানি যে হচ্ছে গিয়ে আপেক্ষিক বেগে দেখবে। এখন আপেক্ষিক বেগ কার সাপেক্ষে কার, আমরা জানি যে হচ্ছে ব্যক্তির সাপেক্ষে, কারণ ব্যক্তি অবজারভার, তাহলে ব্যক্তির সাপেক্ষেই বৃষ্টির আপেক্ষিক বেগ দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে VRP লিখবো, এভাবে VRP আমরা এভাবে লিখবো VR মাইনাস ভিপি। তাহলে আমরা দেখবো যে ভিপিটাকে আমরা একটা দিকে ঘুরে দিত, এই যে এইটা হচ্ছে আমাদের ভিপি। এখন আমরা দেখবো হচ্ছে তাহলে আর ওই ভিপি এর দিকে আমরা তাকাবোই না, এখন আমরা দেখবো ভিআর আর ভিপির যে লব্ধি হবে সেটাই আপেক্ষিক বেগ হবে। বুঝতে পারছো? যে এই ফরম্যাটে যখন আমি নিয়ে ফেলবো তখন আমাদের জন্য বুঝতে খুবই সহজ হয়ে যায়, কারণ এই ভেক্টরটা তখন আর আমাদের দরকারই নেই, কারণ এই নেগেটিভ ভেক্টর নিয়ে নিছি, যার সাপেক্ষে তার নেগেটিভ ভেক্টরটা নিয়ে নিছি না, নেগেটিভ ভেক্টরটা নিয়ে নিলে ওই ভেক্টরের আমার দরকারই নেই, তাহলে এই নেগেটিভ ভেক্টরটাই আপেক্ষিক বেগকে নির্দেশ করতেছে। তো এই ভেক্টর আর এই ভেক্টরের যে লব্ধি হবে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ভেক্টরের লব্ধির মানও দিক নির্দেশ করবে। তো এই যে VRP এর যে মান, এটা তো ভেক্টর ফর্ম, এটা তো ভেক্টর ফর্ম, তো এই যে VRP এর যে মান, এই যে VRP, সো এই যে VRP, তো এই VRP বের করার শর্টকাট হচ্ছে রুট ওভার VR স্কোয়ার প্লাস হচ্ছে কি ভিপি স্কোয়ার। এইভাবে শর্টকাটে করবা, বাট লং প্রসিডিউরে কিন্তু তোমাকে এতটুকু দেখা করতে হবে। যদি মান নির্ণয় করতে বলে তাহলে এই যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ VRP লিখে, এতটুকু লিখে জাস্ট VRP এর মান লব্ধির সূত্র ফেলে আলফার ভ্যালু 90 ডিগ্রি বসে এইভাবে ক্যালকুলেট করে দিবা। বাট শর্টকাটে তোমরা করবা কীভাবে, এই যে শর্টকাট হচ্ছে এটা VR স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার। সো এইখান থেকে জাস্ট রুট ওভার করলে তুমি জাস্ট এটা পেয়ে যাইতেছো, ঠিক আছে। এখন এই লব্ধিটা বৃষ্টির সাথে বা হচ্ছে উলম্বের সাথে ঠিক আছে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করতেছে থিটা, এটা। আর আলফা তো তোমরা জানো, আলফা তো সবসময় এটা, এই যে যেহেতু বৃষ্টি আর ব্যক্তি যেদিকেই যাক বৃষ্টি সবসময় খারাপভাবে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তি আর বৃষ্টির মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস এই যে এইটা আর এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এটা আর এটার মধ্যবর্তী কোণও 90 ডিগ্রি। যে এই কোণটা যে 90 ডিগ্রি, এটা সবসময় তোমরা মুখস্থ রাখবে, এটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। যদি এইভাবে সমতল পৃষ্ঠ হয়, আর যদি হেলানো তল হয় সেটা তো নেক্সট ক্লাসে করে দিব, আজকে ক্লাসটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, নেক্সট ক্লাসে করে দিব এটা। যে যদি আমাদের কি হয়, হেলানো তলে বস্তু যায়, হইতে পারে না
যে এরকমভাবে একটা তল আছে, ধরে নাও ব্যক্তি এই দিক বরাবর যাচ্ছে, তো সেইটা আমরা নেক্সট ক্লাসে করব, আজকে আর মনে হয় না সময় দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আমাদের দুইটা প্রশ্ন আছে এরপরে আবার। তো এখান থেকে আমরা এই যে ভিআরপি, এই ভিআরপি বের করার জন্য আমরা ভিআর স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার, এখন জানি যে থিটা কত কোণ কোণ করবো, থিটা ইকুয়াল টু আমরা পাইতেছি হচ্ছে ট্যান ইনভার্স এখানে আমরা পাইতেছি হচ্ছে ভিপি বাই ভিআর। এখন এখানে ভিপি আর ভিআর মানে কি, ভিপি আর ভিআর মানে কি, এখানে তোমাকে আমি বলে দেই যে ট্যান ইনভার্স তুমি নিচে লিখবা হচ্ছে বৃষ্টি, নিচে লিখবা হচ্ছে গিয়ে বৃষ্টির বেগ, সব সময় যেই কেজি দেওয়া থাক নিচে লিখবা হচ্ছে কি বৃষ্টির বেগ, আর উপরে লিখবা হচ্ছে কি ব্যক্তি বা গাড়ি সারি যা থাক তাই। আচ্ছা, ব্যক্তি বানানো তো বয় জফালা হয় না, এই বানানটা আমি খালি ভুলে যাইতাম ছোটবেলা থেকে, এই যে ব্যক্তি। তো ট্যান ইনভার্স ব্যক্তি বাই বৃষ্টির বেগ, বুঝতো? ব্যক্তির কি, ব্যক্তির তো বেগই হবে তাই না, ব্যক্তির বেগ, ট্যান ইনভার্স ব্যক্তির বেগ বাই হচ্ছে কি বৃষ্টির বেগ। এটা মনে রাখার টেকনিক কি, বৃষ্টিটা সবসময় কোথায় পড়ে, নিচে, তাহলে ট্যান ইনভার্স বৃষ্টিটা পড়বে কোথায়, নিচে, আর ব্যক্তি থাকবে কোথায়, উপরে, বুঝছো? তাহলে ট্যান ইনভার্স বৃষ্টি নিচে ব্যক্তি উপরে, শুধুমাত্র এই কেসগুলোর ক্ষেত্রেই এটা পসিবল। তো আগে তুমি ফিগারটা, প্রশ্নে কি বলছে সেই অনুযায়ী ফিগারটা ড্র করে দেখবা যে কেস এটা অ্যারাইজ করে কিনা। যদি কেস এটা অ্যারাইজ করে তাহলে এই কেসগুলো অ্যাপ্লাই করে জাস্ট এই দুটো শর্টকাট ফর্মুলা ফেলে 1 মিনিটে তোমার ম্যাথ তুড়ি মেরে হয়ে যাবে। বাট যদি তোমাকে 3-এ 3 পাইতে হয় তাহলে কিন্তু এই প্রসিডিউরগুলো ফলো করেই তোমাকে ম্যাথ করতে হবে, বুঝতে পারছো? এই প্রসিডিউরগুলো ফলো করে। তো আমি এখন একটা স্ট্যান্ডার্ডভাবে ম্যাথ করে দিই, বাট এই যে শর্টকাটগুলো তোমাকে বুঝাইলাম যে লব্ধির মান বের করবা কোনটা দিয়ে, এইটা দিয়ে, লব্ধির মান বের করবা এইটা দিয়ে, আর কত কোণে ছাতা ধরবে, বা এটা কিন্তু এই জিনিসটা আমাদের আসছে, এই জিনিসটা যে আমাদের আসবে বা এই জিনিসটা যে আমাদের আসছে, এটা কিন্তু কার সাথে, এটা মনে রাখতে হবে তোমাকে, এটা কিন্তু উলম্বের সাথে, এইটাও তোমাকে ডেফিনেটলি মনে রাখতে হবে, এটা কি উলম্বের সাথে, আনুভূমিকের সাথে কিন্তু না। এখানে তুমি যে শর্টকাটটা বসায় যেটা পাবা সেটা হচ্ছে উলম্বের সাথে, দ্যাট মিনস এই যে এইটা পাইতেছো, ঠিক আছে, এইটা পাইতেছো, কত কোণে বৃষ্টিটা পড়বে বা কত কোণে ছাতা ধরবে এটা পাইতেছো, অন্য কিছু কিন্তু না, এটা পাইতেছো, বুঝতে পারছো? তো এই যে এত কোণে ছাতা ধরবে, আর যদি অনুভূমিক বলে 90 থেকে মাইনাস করে বের করতে হবে, বুঝছো না? এবার চলো ম্যাথ করি। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, দেখো কত সালের কোশ্চেন, 24 সালের কোশ্চেন। কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ডে, দেখা যায় ওখানে রাজশাহী বোর্ড 2024। তো এখানে আমি ফার্স্ট অফ অল প্রশ্নটা তোমরা একটুখানি পড়ো, এরপরে ঘ নাম্বার দেবো। দেখো, কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার বেগে হাঁটছে এবং অপরজন 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। তাদের উভয়ই ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকানো রয়েছে। তো উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগে লব্ধি চাইছে ওইটা। তো এই পেজে আমি তোমাদেরকে চিত্রটা বুঝাই যে এখানে নাফিসা কি দেখছে। মনে করো এই বৃষ্টি ছাতার ম্যাথের জন্য সবসময় এরকম একটা গ্রাফের মতো, যেরকম আমরা এইভাবে ক্রস আকারে একটু এঁকে নিবা। তো এই বরাবর ব্যক্তি, উপর থেকে বৃষ্টি। তাই কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তো এই যে এখানে দেখো 6 কিলোমিটার/আওয়ার বেগে উলম্বভাবে পড়তেছে। তো এইটাই আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের ভিআর, এটা হচ্ছে আমাদের কি ভিআর। নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার বেগে হাঁটছে। তাহলে একজন লোককে ও দেখলো যে 4 কিলোমিটার বেগে হাঁটছে, তাহলে ধরো এই একটা লোক, তো ওই নাফিসা যেটা দেখলো যে এই লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটতেছে 4 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটতেছে। আরেকজন লোককে ও দেখলো অপরজন 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেল চালাচ্ছে। আরেকজনকে দেখলো যে সে সাইকেল চালাচ্ছে, ঠিক আছে, আরেকজনকে দেখলো যে সে সাইকেল চালাচ্ছে, বুঝতে পারছো? এই যে আরেকজনকে দেখতে পাইলো সে সাইকেল চালাচ্ছে, কত বেগে সাইকেল চালাচ্ছে, এই যে 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেল চালাচ্ছে, এটা 8 কিলোমিটার/আওয়ার। তো এখন দুইজনই আবার কি করলো, ভিন্ন ভিন্ন কোণে ছাতা বাঁকাইছে। অবভিয়াসলি ভিন্ন ভিন্ন কোণেই বাঁকাবে, কারণ দেখো আমরা কোণ বের করছি কি দিয়ে, এই যে দেখো tan ইনভার্স VP/VR দিয়ে। তো এখন এখানে যে উপরের ভেলোসিটিটা কি পার্সন বা যে যাইতেছে তার ভেলোসিটি না, তার সাথে দেখো থিটার সম্পর্ক কেমন, সমানুপাতিক। দ্যাট মিনস ভিপি বাড়লে থিটাও বাড়বে। তার মানে পার্সন যদি জোরে যায় তাহলে
থিটা পরিবর্তন হবে, আসতে গেলে আবারও থিটা পরিবর্তন হবে। তাহলে একজন যেহেতু বৃষ্টি তো 6 কিলোমিটার পার আওয়ার বেগেই চলতেছে, তো একজন যেহেতু 4 কিলোমিটারে যাচ্ছে আর একজন যেহেতু 8 কিলোমিটারে যাচ্ছে, তাহলে অবশ্যই এই থিটার মান দুজনের জন্য কি আলাদা আলাদা আসবে। তো যদি থিটার মান দুজনের জন্য আলাদা আলাদা আসে, তাহলে ছাতাও কি ডিফারেন্ট কোণই তো ধরবে, তাই তো। এবার হচ্ছে আমরা উদ্দীপকটা বুঝলাম, এবার আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা করি। গ নাম্বার বলছে উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ কত। লব্ধি বেগ বের করা তো শর্টকাট আমরা শিখছি, বাট সৃজনশীলের শর্টকাট মেরে দিলে টিচাররা অনেক সময় মার্ক দেয় না, তো এই জন্য আমরা একটুখানি লিখি। সো এই যে আমি যেভাবে অ্যান্সার করবা সেভাবেই তোমাদের হচ্ছে করে দিচ্ছি। তো এখানে দেখো উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ কত যেটা চাইছে, তাহলে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, ঠিক আছে। তাহলে আগে আমরা চিত্রে দেখে নিই। তো এই দিক বরাবর আমরা দিব হচ্ছে পার্সনকে ভিপি, যে যাচ্ছে হচ্ছে কত 4 কিলোমিটার পার আওয়ার। জায়গা পাইতেছি না কেন, দাঁড়াও একটুখানি চাপায় নি। সো এখানে যেটা যাইতেছিল 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছিল, আর বৃষ্টি এদিকে পড়তেছে। সো এটা হচ্ছে আমরা VR দিয়ে প্রকাশ করতে পারি। VR সেটা কত বেগে চলতেছে, এটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে, ঠিক আছে। এখন আমাদের কি বলছে, হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ কত, তাহলে বেগের মান চাইছে, তাই না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং হেঁটে চলা লোকটির সাপেক্ষে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি বৃষ্টির লব্ধি। সো বৃষ্টির লব্ধি সমান আমরা এখানে কি দিব, যে আমরা এটা কি দিয়ে প্রকাশ করবো বলো, কার লব্ধি, বৃষ্টির। তাহলে বৃষ্টির এই যে VR, তো হেঁটে চলা লোকটির সাপেক্ষে কথাটা দেখার সাথে সাথে তো বলে যায় এটা একটা আপেক্ষিক বেগ, একজনের সাপেক্ষে আরেকজনের বেগই তো কি আপেক্ষিক বেগ। তাহলে যেহেতু এই যে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি চাইছে, হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি, কার লব্ধি চাইছে, বৃষ্টি। তাহলে এখানে আমরা কি লিখবো VR, আর হচ্ছে কার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে VP। তো এটা আমরা কিভাবে লিখবো, VR মাইনাস VP। তো এটাকে যদি আমরা একটুখানি সাজায় লিখি, আমরা কিভাবে লিখতে পারি বলতো, VR প্লাস মাইনাস VP। ওকে, তো এই তো এখন আমরা জাস্ট হচ্ছে মাইনাস VP ডিরেকশনটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের মাইনাস VP। তাহলে আলফা আমরা পেয়ে যাই কত ডিগ্রি, আলফা আমরা পেয়ে যাই 90 ডিগ্রি। তো সুতরাং তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের কি আলফা, এই যে এটা হচ্ছে আমাদের আলফা ইকুয়াল টু কত ডিগ্রি, এখানে বলতে পারি আলফা ইকুয়াল টু হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে 90 ডিগ্রি। আর এটা যে দিক বরাবর পড়বে সেটা কি এই দিক বরাবর। সো এটাকে আমরা বর্ধিত করলে আমরা দেখবো এই বরাবর ছাতা ধরবে, কিন্তু লব্ধি বেগটা কোন দিক বরাবর পড়বে, এই দিক বরাবর পড়বে না। সো এই যে আমাদের কি চাইছে, লব্ধি বেগ কত চাইছে, বেগের মান চাইছে, তাই না। বেগ কত মানে কি, বেগের মান কত। এখন অনেক সময় বেগ চাওয়াতে আমরা বেগের মান ও দিক দুইটাই বের করে দিই, এটাই আমাদের জন্য সেফ। তো আমরা বেগের মান ও দিক এখানেই বের করে দিব, কারণ বেগ বলতে কি বোঝায়, মানও বুঝাইতে পারে দিকও বুঝাইতে পারে। বেগের মান বললে শুধু মান হবে, বাট বেগ বলতে আমরা মানও হইতে পারে দিকও বলতে পারে, কারণ বেগ কি ভেক্টর না। তো বেগের মানও হইতে পারে, বেগের দিকও হইতে পারে, তো আমরা দুইটাই বের করে দিব, বুঝতে পারছো। কিন্তু যদি আমাদের শুধু বেগের মান চাইতো তাহলে শুধু আমরা মান বের করতাম। তো এখন আমরা মান বের করার সূত্র কি জানি, সুতরাং কি হইলো, তো এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং আমরা এখানে কি বলতে পারি যে VRP, এটা হচ্ছে VRP, ভেক্টর সাইন কিন্তু দেইনি, তার মানে মান বোঝায়। সো এটা আমরা এখানে কি লিখতে পারি, দেখো VR স্কোয়ার প্লাস হচ্ছে VP স্কোয়ার প্লাস হচ্ছে 2VR VP কজ আলফা, 2VR VP কজ আলফা। তো এখানে আমরা জানি আলফার ভ্যালু যেহেতু 90 ডিগ্রি, তো এখানে আমাদের আসবে কি রুট ওভার VR স্কোয়ার প্লাস হচ্ছে VP স্কোয়ার, এটাই আসবে, এটা ছাড়া তো আর কিছু আসা যাবে না, এটাই আসবে। তো এখানে আমরা দেখি VR কত, VR হচ্ছে আমাদের 6 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, 6 6 36 আর 4 4 16। তাহলে আমরা যদি এখানে দেখি যে 36 প্লাস হচ্ছে 16, এটাকে যদি রুট করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে 7.22, ঠিক আছে, 7.21 কিলোমিটার পার আওয়ার। কিন্তু যেটা বলতেছিলাম, আমরা কি শুধু মান বের করব না, তো মানের সাথে সাথে কি দিকও বের করা লাগবে, কারণ আমাকে এখানে লব্ধির বেগ বের করতে বলছে, বেগের মান বের করতে বলা নেই। তো যদি তুমি তাও যদি মনে করো যে ভাই আমি এ পর্যন্তই লিখবা, দিক বের করবো, কোনো সমস্যা নেই, তারপরেও তোমাকে মার্ক দিবে। বাট সেফ কোনটা, সেফ হচ্ছে বেগ যেহেতু বের করতে বলছে, বেগের সাথে সাথে মানের সাথে সাথে দিকও বের করে ফেলা। তো আমরা এটাই করবো এখন। সো দেখো, আচ্ছা তাহলে তো আমরা এখানে কি পাইলাম, এখানে আমরা পাইলাম হচ্ছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগের মান, এখানে আমরা বলতে পারি। সুতরাং হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে লব্ধির মান, লব্ধির
মান। সো লব্ধির মান আমরা কত পাইছি 7.21 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমরা যদি বলি যে লব্ধির দিক কার সাথে, উলম্বের সাথে, ঠিক আছে। সো লব্ধির উলম্বের সাথে উৎপন্ন কোণ বা লব্ধির উলম্বের সাথে দিক, ঠিক আছে। তো আমরা এটা কোণই লিখি, তাই না। সো লব্ধির উলম্বের সাথে দিক থিটা হলে, শর্টকাটে আমরা কিন্তু সেই থিটাটা আমরা জানি যে থিটা কিভাবে বের করতে হয়। তারপরও আমি আর দেখাচ্ছি না, তোমরা তো জানো কি করতে হয়। এই যে এটা করতে হয়, দেখো এই যে এটা করতে হয়, tan থিটা ইকুয়াল টু এই ফর্মুলা ফেলে লাস্টে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভিপি বাই ভিআর হয়। তো তোমাদের এইটা লিখতে হবে, যেহেতু ভিআর এর সাথে কোণ, তাহলে যে ভিআর প্লাস ভিপি কজ আলফা ভিপি সাইন আলফা। জাস্ট আমি ফর্মুলাটা আচ্ছা যেহেতু লিখতেছি জাস্ট একবার লিখি, ঠিক আছে। তো থিটা যেহেতু লিখতেছি তাহলে আমি এখানে কি লিখবো, যেহেতু যার সাথে কোণ, তাহলে এখানে আমরা থিটা কেন আচ্ছা tan থিটা লিখি, যেহেতু থিটা লিখতেছি না tan থিটা। তো tan থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কার সাথে কোণ নিছি, যার সাথে কোণ সে এখানে কি সিঙ্গেল, আর অপরটা কি ভিপি। তাহলে ভিপি উপর এখানে নিচে হবে ভিপি, ভিপি এখানে কি হবে কজ আলফা, আর উপরে হবে কি ভিপি সাইন আলফা, ঠিক আছে। ভিপি এটা হচ্ছে আমাদের কি ভিপি কজ আলফা হলো নিচে, উপরে হলো ভিপি সাইন আলফা। তো এখান থেকে ফাইনালি আমি থিটা ইকুয়াল টু কি পেয়ে যাবো বলতো, tan ইনভার্স উপরে যাবে কি আমাদের ভিপি পার্সন, আর এখানে নিচে যাবে আমাদের কি বলতো ভিআর, মানে কি রেইন, বৃষ্টি। তো আমরা তো দেখছি সবসময় রেইন নিচেই থাকে, তাই না। তো tan ইনভার্স এখানে আমাদের ব্যক্তির বেগ কত বলো 4, আর বৃষ্টির বেগ কত বলো তো 6। তাহলে আলটিমেটলি আমরা এখানে থিটা কত পাচ্ছি, থিটা কত পাচ্ছি দেখো তো। তো tan ইনভার্স শিফট tan ইনভার্স 4/6 শিফট tan ইনভার্স 4/6 33.69, এই যে 33.69 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ 33.69 ডিগ্রি কোণে এটা কি করলো, বৃষ্টিটা পড়তেছে। এখন এই ব্যক্তি যদি ছাতা ধরতো তাহলে কত কোণে ছাতা ধরতো, এত কোণেই ছাতা ধরতো, তাই না। সো আমরা নেক্সট প্রশ্নটাতে চলে যাই। ঘ নাম্বারে বলছে হেঁটে চলা লোকটির এবং সাইকেলে চলা লোকটির ছাতা একই রকম ভাবে বাঁকানো নয়, নাফিসার পর্যবেক্ষণটি বিশ্লেষণ করো। তো দেখো গ হতে আমরা পাই হেঁটে চলা লোকটির উলম্বের সাথে উৎপন্ন কোণ এইটা, তাই তো। এই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে যাই, এই জিনিসটা আমরা একটুখানি নিয়ে যাই। তো আমরা বলতে পারবো যে গ থেকে এটা আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের কি হেঁটে চলা লোকটির বৃষ্টির সাথে উৎপন্ন কোণ। তাহলে হেঁটে চলা লোকটি কত কোণে ছাতা ধরবে, থিটা কোণে। হেঁটে চলা লোকটি কত কোণে ছাতা ধরবে, থিটা কোণে। তো তোমরা কি লিখবা ভাইয়া, তোমরা কি লিখবা, ছাতা ধরবে কি এই বরাবর ছাতাটা ধরবে, ঠিক আছে, এই বরাবর ছাতাটা ধরবে। সো আমরা লিখবো যে গ হতে পাই হেঁটে চলা লোকটির উলম্বের সাথে উৎপন্ন কোণ, এটা লিখব, ঠিক আছে। গ হতে পাই হেঁটে চলা লোকটির উলম্বের সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু আমরা কত পাইছি বলো, কত পাইছি 33.69 ডিগ্রি। তো 33.69 ডিগ্রি, তাই তো। হেঁটে চলার লোকটি উলম্বের সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 33.69। সুতরাং লোকটি কত কোণে ছাতা ধরবে বলো, 33.69 ডিগ্রি কোণে কি করবে, কোণে ছাতা ধরবে, ছাতা ধরবে। বুঝতে পারছি। তাহলে হেঁটে চলার লোকটি এবং সাইকেলে চলার লোকটির ছাতা একই রকম ভাবে বাঁকানো নয়। তো এখন আমরা হেঁটে চলার লোকটির জন্য এটা বের করে ফেললাম। এখন আমরা কার জন্য বের করব, সাইকেলে চলার লোকটির জন্য বের করব। সাইকেলে চলার লোকটির জন্য তো আর ডিফারেন্ট কিছু না। সাইকেলে চলার লোকটি এই যে ভি সাইকেল নিয়ে যাচ্ছিল কত 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাই তো। এই বরাবর যাচ্ছে ভি সাইকেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর বৃষ্টি পড়তেছে ভিআর 6
কিলোমিটার/আওয়ার বেগে, তাই তো? এখন আচ্ছা, এটা একটা বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে নিই। ওকে, সো দেখো এখানে আমরা এখন সাইকেল চালায় যে লোকটা যাচ্ছে, তাহলে ওটা সাইকেলের যেহেতু বেগ, তাহলে ভিসি আমরা কি সাইকেল চালানো যে ব্যক্তি সাইকেল চালিয়ে যায় সেই ব্যক্তির বেগ হচ্ছে ভিসি। আর ভিআর কি ধরছি, যে ব্যক্তি হচ্ছে মানে বৃষ্টির বেগ, তাহলে বৃষ্টি 6 কিলোমিটার আর সাইকেল চালায় যে যায় সে 8 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল। এখন তাহলে আমরা একই কথা লিখব যে সাইকেল চালানো লোকটির সাপেক্ষে বৃষ্টি থিটা কোণে উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা আমরা হচ্ছে এখানে জিনিসটা লিখবো, ঠিক আছে? মাইনাস ভিসি, তো এই বরাবর হচ্ছে আমাদের কি বলতো, থিটা, ঠিক আছে? তো আমরা এবার লিখি সাইকেল আরোহীর সাপেক্ষে সাথে মানে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগের উৎপন্ন কোণ থিটা হলে, তো থিটা ইকুয়াল টু আমরা এখানে ডিরেক্টলি আমি তোমাদের শর্টকাটে লিখে দিই বাঁচানোর জন্য, বাট তোমরা তো বুঝতে আসছো যে কীভাবে লিখতে হবে। নিচে যাবে কে বলতো, ভিআর, আর উপরে যাবে কে বলতো, ভিসি। ওকে, সো টেন ইনভার্স ভিসি কত বলো? ভিসি হচ্ছে 8 আর ভিআর কত? ভিআর হচ্ছে গিয়ে 6, তো টেন ইনভার্স 8/6, তো তোমরা তো এটা জানো কত আসবে, টেন ইনভার্স 8/6। ওকে, সো 53.13 ডিগ্রি, বুঝছো? তাহলে সাইকেল আরোহী কত কোণের ছাতা ধরবে? ও ছাতা ধরতেছে এইভাবে ধরো, সো ওর সাথে যে অ্যাঙ্গেলটা, ওর সাথে অ্যাঙ্গেলটা কত ছিল? ওরটা ছিল হচ্ছে 33.69, কত কম, আর ওরটা হচ্ছে বেশি কত বেশি বলো তো? 53.13 ডিগ্রি, বুঝছো? 53.13 ডিগ্রি। তাহলে ওর সাইকেল আরোহী একরকম ভাবে তো ছাতা বাঁকাবে না। দেখো সাইকেল আরোহী বেশি কোণে ছাতা বাঁকাবে, উলম্বের সাথে বেশি কোণে ছাতা বাঁকাবে, বড় কোণে ছাতা বাঁকাবে, কিন্তু হেঁটে চলার লোকটি অল্প কোণে, কম কোণে ছাতা বাঁকাবে। কত কোণে? 33.69, আর ও কত কোণে বাঁকাবে? 53.13 ডিগ্রি কোণে ছাতা বাঁকাবে। তাহলে আমরা বুঝলাম যে হেঁটে চলা লোকটি এবং সাইকেলে চলা লোকটির ছাতা একই রকম ভাবে বাঁকানো নয়। তাহলে এই যে এটার ধর আমরা θ1 দিলাম, এটার ধর আমরা θ2 দিলাম, তাহলে আমরা বলবো হেঁটে চলা লোকটি 33.69 ডিগ্রি কোণে ছাতা বাঁকায়, এবং তোমার হচ্ছে সাইকেল আরোহী 53.13 ডিগ্রি মানে বড় কোণে ছাতা বাঁকায়। তাহলে তাদের ছাতা বাঁকানো এক নয়, তাহলে নাফিসার পর্যবেক্ষণটি কি সঠিক, বুঝছো? নাফিসা যেটা পর্যবেক্ষণ করছিল ওটা সঠিক। এবার আসি আমরা বৃষ্টির ছাতার সাথে তোমার হচ্ছে এবার বাতাস চলে আসছে, বুঝো? এবার বুঝো, ধরে নাও এই দিক বরাবর বৃষ্টি পড়তেছিল ভিআর বেগে, ঠিক আছে? এই দিক বরাবর পার্সন যাচ্ছিল ভিপি বেগে, তো নর্মালি ছিল, কোনো সমস্যা ছিল না, এই দুইটা বেগ ছিল, আপেক্ষিক বেগ আমরা বের করে ফেলছি। এখন এই দিক বরাবর, ঠিক আছে, তো এটা মনে করো হচ্ছে ভিএ, ভেলোসিটি অফ এয়ার, তো ব্যক্তি যেদিকে যাচ্ছে সেই দিক বরাবর একটা বাতাস চলে আসতে পারে, ঠিক আছে? আবার ব্যক্তি যেই দিক বরাবর যাচ্ছে তার বিপরীত দিকেও কি একটা বাতাস চলে আসতে পারে, বুঝতেছো? আচ্ছা তুমি এটা বলো তো, নর্মালি আমাকে এটা বলো। আচ্ছা ধরো তুমি স্থির দাঁড়ায় আছো, ঠিক আছে? ব্যক্তি মনে করো যে নাই, ফার্স্ট কেস 1 ধরো, কেস 1-এ ভিপি এটা হচ্ছে 0, তো ভিআর মনে করো 6 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? সো ভিপি তুমি ব্যক্তি, তোমার বেগ হচ্ছে 0, তুমি দাঁড়ায় আছো। এখন বৃষ্টি পড়তেছে ভিআর নিচের দিকে 6 কিলোমিটার/আওয়ার বেগে। এখন বাতাস যাচ্ছে কোন দিকে বলো? বাতাস যাচ্ছে মনে করো, আমি ধরে নিলাম যে এই দিক থেকে এদিকে বৃষ্টি পড়তেছে নিচে, বাতাস মনে করো 2 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে? এইটা এখনো নাই, ধরো এরকম। তো বুঝো বৃষ্টি পড়তেছে ভাইয়া নিচের দিকে কত বেগে? 6 কিলোমিটার/আওয়ার বেগে, আর বাতাস এই দিক বরাবর যাচ্ছে। দেখো আমি যে কোনো পয়েন্টে আঁকতে পারি না, কারণ বৃষ্টি তো সব পয়েন্ট থেকে এভাবে পড়তেছে, আর বাতাস তো সব পয়েন্টে এইদিকেই যাচ্ছে।
বৃষ্টি এদিকে বাতাস এদিকে, বৃষ্টি এদিকে বাতাস এদিকে, তো সব পয়েন্টেই তো বৃষ্টি পড়তেছে, সব পয়েন্টেই তো বাতাস আসতেছে। সো আমি যদি এখানে বৃষ্টিকে এখানে এঁকে বাতাসকে এখানে না দিয়ে এই বাতাসটাকে এইভাবে দেই আর বৃষ্টিটাকে এইভাবে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ সব পয়েন্ট থেকেই তো বাতাস পড়ছে। তো বৃষ্টি যাচ্ছে এদিকে, বাতাস যাচ্ছে এদিকে, বৃষ্টি পড়তেছে এদিকে, আর তুমি অবজারভার এখানে এখানে দাঁড়ায়া তুমি এটা পর্যবেক্ষণ করতেছো, ঠিক আছে? তুমি এখানে দাঁড়ায় এটাকে পর্যবেক্ষণ করতেছো। ধরো তো আমাকে এখন একটা কথার অ্যান্সার দাও যে এদিক বরাবর তো আমাদের কে যাচ্ছে বলো? ভিএ। এদিক বরাবর ভিএ যাচ্ছে। তুমি কি এটাকে আপেক্ষিক বেগ বলবা? বলো তো, এটা কি আপেক্ষিক বেগ কাউন্ট হবে? তুমি যেহেতু এখানে দাঁড়ায় আছো, তোমার ভিপি এখানে তুমি পার্সন, তোমার যেহেতু বেগ 0, তাহলে তুমি কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে সেটাই দেখতেছো। যেহেতু তোমার বেগ 0, তোমার বেগ যদি 0 না হইতো তাহলে তোমার সাপেক্ষে সবকিছু চেঞ্জ হয়ে যেত, কারণ তুমিও গতিশীল, এরাও গতিশীল, তাহলে তোমার আপেক্ষিক বেগ তুমি দেখতা। বাট আমরা শুরুতেই দেখছিলাম, ওই যে বাইকের এক্সাম্পলটা দিয়েও বুঝাইছিলাম যে তুমি যদি বাইকে বসে থাকো তাহলে বৃষ্টি অ্যাকচুয়ালি যত বেগে পড়ছে সেটাই তুমি দেখবা, কিন্তু তুমি গতিশীল হইলেই তুমি আপেক্ষিক দেখবা। কিন্তু তুমি ধরো গতিশীল আছো, তুমি আপেক্ষিক দেখতেছো, কিন্তু আমি অবজারভার চায়ের দোকানে দাঁড়ায় থেকে কিন্তু আমি তোমাকে অ্যাকচুয়ালি তোমার বেগ কত সেটাও অ্যাকচুয়ালি দেখতেছিলাম, তোমার উপরে বৃষ্টি কত পড়তেছে সেটাও অ্যাকচুয়ালি দেখতেছিলাম। বুঝছো? তাহলে আপেক্ষিক হয় কার সাপেক্ষে? যে বস্তুটা গতিশীল তার সাপেক্ষে, আর যে বস্তুটা স্থির তার সাপেক্ষে কিন্তু আপেক্ষিক বেগ হয় না। সো দেখো এখানে ব্যক্তি তুমি নিজে একা একা দাঁড়ায় আসো, তোমার সাপেক্ষে এই বেগটা কি হবে না? আপেক্ষিক হবে না। তাহলে বলো তো, যেহেতু এখানে বৃষ্টিও পড়তেছে, এটা আমাদের কি ভিআর, আমাদের এই যে ভিএ এটা হচ্ছে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার। সো এখন তুমি আমাকে বলো তো, সো বৃষ্টির সাপেক্ষে এই দুইটা, বৃষ্টি যেহেতু এইভাবে যাচ্ছে এবং বৃষ্টি যেহেতু এইভাবে পড়তেছে, বাতাস যেহেতু এইভাবে যাচ্ছে, তোমাকে বলো তো অ্যাকচুয়ালি কি ওরা বৃষ্টি এদিকে পড়বে বাতাস এদিকে যাবে হবে? দুইটা ভেক্টর একসাথে কাজ করতেছে না? বৃষ্টি পড়তে চাইতেছে নিচে, বাতাস দিতেছে ধাক্কা, বৃষ্টি পড়তে চাইতেছে নিচে, বাতাস দিতেছে ধাক্কা। তাহলে জীবনেও কি বৃষ্টি যত বেগে পড়তে চাইতেছে তত বেগে, আর বাতাস যত বেগে চাইতেছে তত বেগে পড়বে না। কিন্তু বৃষ্টি আর বাতাস মিলে যে লব্ধি আসবে সেই লব্ধি বরাবর এখানে বৃষ্টিটাকে তুমি পড়তে দেখবা। তাহলে আমরা এখানে নর্মালি এটাকে ভি দেখবে, এটা কিন্তু আপেক্ষিক বেগ না, ঠিক আছে? এই যে তুমি যেই বেগটা দেখতেছো, যে এই যে বৃষ্টি নিচে পড়তেছে বাতাস ওদিকে যাইতেছে, তো তোমার কাছে যেটা মনে হবে সেটা কিন্তু তোমার সাপেক্ষে আর আপেক্ষিক বেগ ক্যালকুলেট করার দরকার নেই, কারণ তোমার নিজের বেগ তো 0। তো আপেক্ষিক বেগ ক্যালকুলেট করলেও তুমি যদি 0 মাইনাস করো তাহলে তো কোনো চেঞ্জ আসবে না। সো এই ক্ষেত্রে তাহলে দেখো বৃষ্টি আর বাতাসের লব্ধি হিসেবে তুমি দেখবা যে এই যে বৃষ্টি যাইতেছে এদিকে, বৃষ্টি পড়তেছে এদিকে, বাতাস যেতেছে এদিকে, তাহলে এখন এদের লব্ধি মিলে বৃষ্টিটাকে তুমি এই বরাবর দেখবা। তো এই যে ভি যেটা আসবে সেটা যেহেতু এদের মধ্যবর্তী কোণ কত বলো? এই যে এটা আলফা ইকুয়াল টু কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি। তাহলে তুমি যে ভিটা পাবা সেটা হচ্ছে কিন্তু ভিএ, এই যে ভিএ স্কোয়ার প্লাস হচ্ছে কি ভিআর স্কোয়ার। বুঝছো? এই কেস 1 বুঝতে পারছো? সো এই হচ্ছে গিয়ে আমাদের কেস 1। সো কেস 1 আমাদের এরকম ভাবে আমরা পেয়ে যাব। তার মানে বৃষ্টিটা যদি লম্বভাবে অ্যাকচুয়ালি পড়েও, তারপরেও কিন্তু তুমি বৃষ্টিটাকে লম্বভাবে দেখবা না। এখন তুমি যদি গতিশীল হয়ে যাও, আবার গতিশীল হয়ে যাও, মনে করো তুমি গতিশীল হয়ে গেলা, তোমার এখন একটা বেগ আছে, ধরো তোমার বেগ আসছে, তুমি ধরো হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছো, 4 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি চলা শুরু করো। তো এখন বৃষ্টিটা পড়তেছে ধরো এইভাবে, তো তুমি বৃষ্টিটার সাপেক্ষে এইদিকে যাচ্ছ, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমার আবার আপেক্ষিক বেগটা আসবে। তো এখন ধরে নাও যে 3টা বেগই একসাথে যদি আসে, আচ্ছা কেস 1 তো বুঝলাম, এখন কেস 2 যেটা, সেটা হচ্ছে তুমিও এখন গতিশীল। কেস 1 হচ্ছে তুমি স্থির ছিলা বৃষ্টির সাপেক্ষে, বা বৃষ্টি আর বাতাসের লব্ধি বেগ হচ্ছে এটা এভাবে বের করবা। আর থিটা সূত্র দিয়ে তুমি জাস্ট বের করবে, এটা তো নর্মাল সামন্তরিক যোগ, সেটা তুমি বের করে ফেলতে পারবা। তো কেস 1 নিয়ে আমাদের কিন্তু কোনো ঝামেলা নেই। যদি তোমাকে থিটা বের করতে বলতাম তাহলে থিটা তুমি কার সাথে বের করবা? ধরে নাও থিটা, এই যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে কোন, ধরে নাও তুমি যে ভিআর এর সাথে বের করবো, তো ভিআর এর সাথেই আমরা বের করি নর্মালি। তো এখানে ভিআর যাবে নিচে আর এখানে ভি এ যাবে হচ্ছে উপরে। তো এইভাবে ফার্স্ট কেজে তুমি স্থির তখন তুমি এই যে বৃষ্টির লব্ধি বেগ এবং হচ্ছে গিয়ে তোমার হচ্ছে বৃষ্টির সাথে এই যে বৃষ্টির লব্ধি বেগ কত কোণ করলে সেটা পেয়ে গেলাম। বুঝছো? কিন্তু এখন আমি তোমাকে আরেক সেকেন্ড কেজের কথা বলি।
ঠিক আছে, সেকেন্ড কেসের কথা বলি। তো এই পেজটাকে একটুখানি কপি করে নিই। সেকেন্ড কেসে তুমি মনে করো যে কেস টুতে তুমি মনে করো যে গতিশীল। কেস টুতে এসে তুমি নিজেই কি হয়ে গেলা, তুমি নিজেই হচ্ছে গিয়ে গতিশীল হয়ে গেলা। কেস টুতে তুমি নিজে গতিশীল হয়ে গেলা। তো সেই ক্ষেত্রে তুমি যদি বৃষ্টির বেগটাকে এভাবে ধরো এবং তোমার বেগ হচ্ছে ওইদিকে, তাহলে বৃষ্টির বেগ এইদিকে এরকম, আর তোমার বেগ হচ্ছে এইদিকে। বৃষ্টি আর তোমার বেগের মধ্যে একটা কোণ বের করে তারপরে তোমার ক্যালকুলেট করতে হবে, ওটা অনেক ঝামেলা। তো সেকেন্ড কেসে যদি আমরা ম্যাথগুলো করতে চাই, তাহলে আমরা ফার্স্ট কেসে তোমার বেগ যখন ছিল না সেভাবে, সেটা যেভাবে করছি সেভাবে আমরা করবো না। এটা শুধু ফার্স্ট কেসের জন্যই থাকবে। এই যে এটা, এই যে যেটা আগের পেজে ছিল না, এটা শুধু ফার্স্ট কেসের জন্যই থাকবে। যে তোমার বেগ কত, তোমার বেগ হচ্ছে গিয়ে 0। আমি এখানে তোমার বেগটা মুছে তোমার বেগটা এখানে 0 দিয়ে দিই। ব্যক্তির বেগ বা অবজারভারের বেগ যদি 0 থাকে, তাহলে বৃষ্টি আর হচ্ছে বাতাস এই দুইটার মধ্যবর্তী লব্ধি বেগ, মানে বৃষ্টিটা অ্যাকচুয়ালি এত বেগে পড়বে আর বৃষ্টিটা তোমার হচ্ছে উলম্বের সাথে এত কোণ উৎপন্ন করবে। এটা ফার্স্ট কেজে হবে। এই ফার্স্ট কেজের ঘটনা আমরা বুঝলাম। এখন কেস 2 এর ঘটনাটা কি? কেস 2 এর ঘটনা হচ্ছে বৃষ্টিও হইতেছে, বাতাসও হইতেছে, ব্যক্তি তুমি নিজেও গতিশীল। তাহলে এখন এটা কি হইতে পারে যে ব্যক্তি যেদিকে, কেস 2, ব্যক্তি যেদিকে সেদিকে বাতাস প্রবাহিত হবে। তাহলে কি বলবো আমরা? ব্যক্তির অভিমুখে, মানে ব্যক্তি যেদিকে যাচ্ছে অভিমুখে বা ব্যক্তির দিকে, ব্যক্তির দিকে, ব্যক্তির দিকে বাতাস প্রবাহিত হলে, তাহলে দেখো ব্যক্তির অভিমুখে বা ব্যক্তির দিকে বাতাস প্রবাহিত হইতেছে। তো এখানে কিন্তু ভিপি আর 0 না, এই ক্ষেত্রে ভিপি এর একটা বেগ আছে, সেটা হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর বৃষ্টি পড়তেছে 6 কিলোমিটার/আওয়ারে, আর বাতাস বইতেছে 2 কিলোমিটার/আওয়ারে। বুঝতে পারছো? 6 কিলোমিটার/আওয়ার, এটা কি বেশি হয়ে যাবে না? ঠিক আছে, 6 কিলোমিটার/আওয়ার, আর ওইখানে তোমার ব্যক্তি যেতেছে 4 কিলোমিটার/আওয়ার। ব্যক্তি যেদিকে বৃষ্টিও সেদিকেই যাচ্ছে, বাতাসও সেদিকেই যাচ্ছে 2 কিলোমিটার/আওয়ার বেগে। এখন এই তিনটা মিলে তোমাকে এখন আমরা যদি প্রশ্ন করি, 1 নাম্বার প্রশ্ন, কত বেগে এবং কোন দিকে ব্যক্তি বৃষ্টি পড়তে দেখবে? তাহলে আমি প্রশ্ন হচ্ছে ব্যক্তি কত বেগে বৃষ্টি পড়তে দেখবে। আচ্ছা সহজ করে দিই, ব্যক্তি কত বেগে বৃষ্টি পড়তে দেখবে? বৃষ্টি পড়তে দেখবে, আচ্ছা এখানে তো আমরা ম্যাথ করব। কত বেগে বৃষ্টি পড়তে দেখবে এবং কোন দিকে ছাতা ধরবে? প্রশ্ন, ছাতা ধরবে। তো প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি তো লব্ধি বেগে বৃষ্টি পড়তে দেখবে, তাই না? এখন ভেক্টর চলে আসছে 3টা, তাহলে কার সাপেক্ষে কাকে নিব এবং লব্ধিটা কিভাবে করব, তাই না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটাকে আমরা সিম্পল করব। দেখো শোনো, সব সময় 2টা ভেক্টর নিয়ে আগে লব্ধি বের করবা, তারপর 3 নাম্বার ভেক্টর কথা চিন্তা করবা। হ্যাঁ, তো 2টা ভেক্টরে দেখো, প্রথম ভেক্টরটা যেদিকে, মানে একই দিকের ভেক্টর হয়ে আপেক্ষিক বেগ বের করা আমাদের জন্য কি হয়? সহজ হয় না? দেখো একই দিকে যদি হয় তাহলে আপেক্ষিক বেগ বের করি আমরা কিভাবে? বিয়োগ করে। তাহলে দেখো ভিপি হচ্ছে গিয়ে কি? ব্যক্তির বেগ, আর ভিএ হচ্ছে কি? বাতাসের বেগ। তাহলে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, ঠিক আছে, বা ব্যক্তির সাপেক্ষে বাতাস, তো আমি তো বাতাসের সাপেক্ষে বের করবো না, আমরা বের করবো কি? ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ, তাই না? আমাদের লাগবে কি? আচ্ছা আগে আমরা ওই ব্যক্তির বেগটাকে ধরে রাখবো। তাহলে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ বের করবো আগে, বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ। তাহলে এই যে, তাহলে বাতাস আর ব্যক্তি মিলে একটা বেগ চলে আসবে, তখন আপেক্ষিক বেগ চলে আসবে। বুঝতে পারছো যে বাতাসকে ব্যক্তি কিভাবে দেখতেছে, কিভাবে পড়তে দেখতেছে। তারপরে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগের সাথে আমরা আবার ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করে ফেলবো। তাহলে প্রথম কাজ আমাদের কি? দেখো
প্রথম কাজ হচ্ছে একই দিকে যেই ভেক্টরগুলো আছে তাদের আপেক্ষিক বেগ আগে বের করে নিব। একই দিকে যেই ভেক্টরগুলো আছে তাদের আপেক্ষিক বেগ আগে বের করে নিব। তিনটা ভেক্টর যদি থাকে তাহলে দুইটা ভেক্টরের আপেক্ষিক বেগ আগে বের করব, তারপরে 3 নম্বর ভেক্টরের আপেক্ষিক বেগ বের করব। যেমন এখানে দেখো, তুমি চাইলে কিন্তু বৃষ্টি আর বাতাসের আপেক্ষিক বেগটা আগে বের করতে পারতে, কিন্তু সেটা এরকম ভাবে আসবে, তার তুমি ব্যক্তি যাবে এইদিকে, তো সেই ক্ষেত্রে তোমার এটা ক্যালকুলেশন অনেক ঝামেলার হয়ে যাবে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ক্যালকুলেট করে ক্যালকুলেশন বড় হয়ে যাবে। কিন্তু তিনটা বেগের ক্ষেত্রে তুমি যদি দুইটা বেগ একই দিকের বেগ ধরো, তাহলে আমরা তো সূত্র ডিরেক্ট জানি, একই দিকে যদি দুইটা বস্তু থাকে তাহলে আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয় বিয়োগ করে, এবং বিপরীত দিকে যদি দুইটা ব্যক্তি থাকে তাহলে আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয় যোগ করে। তো ওইটা থেকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো না। তাহলে সবার আগে দেখো, বাতাস আর ব্যক্তির বেগ যেহেতু একই দিকে আছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগটা কি হবে সেটা বের করে নেই। তো ওই দুইটা আপেক্ষিক বেগ বের করে একটা বেগ চলে আসবে, একটা আপেক্ষিক বেগ, ওদের সাপেক্ষে আবার আমরা বৃষ্টিরটা বের করবো। বুঝতে পারছো? তাহলে এই দুইটা সাপেক্ষে একটা বের করব, তারপরে ওই একটা সাপেক্ষে আবার এটা বের করব। বুঝছি? ওকে। সো এখন এই যে আবার হচ্ছে ব্যক্তির মুখে অভিমুখে, ঠিক আছে, বা ব্যক্তির বিপরীত দিকেও তো আমরা দেখবো। সো এই স্লাইডটাকে একটুখানি কপি করে নিই, তারপর আমরা সামনে আগে। সো করলাম কপি। সো এবার আমরা প্রশ্নের উত্তরে আসি যে ফার্স্ট অফ অল আমরা কি করব। বলো, ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ব্যক্তির সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, ব্যক্তির সাপেক্ষে না, কি হইতেছে? আরে দেখো, ফার্স্ট কাজ হচ্ছে আমরা 1 নম্বর কাজ, এখানে আমরা সলিউশন করব। সলিউশন হচ্ছে কি? ফার্স্ট অফ অল আমরা বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, তাই না? বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ। সো আমরা এখানে লিখি যে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ। সো এটাকে আমরা যেহেতু বাতাসের সাপেক্ষে কার বেগ? ব্যক্তির বেগ, তাহলে আমরা এখানে কি লিখবো? ভিপি কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এটা বের করি কিভাবে আমরা? এখানে আমরা বের করবো হচ্ছে ভিপি মাইনাস হচ্ছে ভিএ করে, যদিও এটা ভেক্টর ফর্মে থাকে, কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখছি যে ভেক্টর ফর্মে থাকলেও এটার মান কিভাবে আসে, যদি একই দিকে দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে আপেক্ষিক বেগ কিভাবে বের করি? একটা থেকে আরেকটাকে বিয়োগ করে। তাহলে আমরা এখানে যদি ভিপি থেকে ভি এ কে বিয়োগ করি, তাহলে ভিপি আমাদের কত? 4 মাইনাস ভিএ কত? ভিএ হচ্ছে আমাদের 2। এই মনে রাখো, কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি এভাবে লেখা যাবে না, সুতরাং এখানে আমাদের এভাবে ভিপিএ লিখতে হবে, ভেক্টর ফর্ম কিন্তু না। এটা কিন্তু ওই আমরা সামান্তরিক সূত্র ফেলে টেলে এই কেসটাতে আসছিলাম, সেটা কিন্তু আমরা মুখস্থ করে আসছি, সেটা মুখস্থ ফেলাইছি, বাট এটার কিন্তু পিছনে লজিক ছিল। লজিকটা যদি আমি তোমাদের দেখাই, লজিকটা কিভাবে ডিরাইভ করছিলাম আমরা, এই যে লজিকটা ডিরাইভ করছিলাম, দেখো ভিএ মাইনাস ভিবি, এই যে মানটা আসছিল আমাদের কি দেখো বিয়োগ ফলের সমান। তো আমরা বড়টা থেকে ছোটটা অথবা ছোটটা থেকে বড়টা বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে তারটা থেকে পরেরটা বিয়োগ করবে। এই যে এখান থেকে কিন্তু আসছিল, আন্দাজে আবার লেখা দিও না, বুঝছো? কনসেপ্ট বুঝে লেখো। ওকে। সো এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে 4 মাইনাস 2, তাহলে এখানে আমরা পাইতেছি কত? 2 কিলোমিটার পার আওয়ার। সো এই যে, তাহলে আমরা এখানে এই যে ব্যক্তির বেগ এখন কত পাইতেছি বলতো? ভিপিএ সমান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা কি পাইলাম? বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ। তাহলে বাতাসের বেগটার এখন রইলো না, ওই দুইটাকে আমরা ক্যালকুলেট করে একটা বানায় ফেললাম, বুঝছো? বাতাসের বেগটা আর এখন থাকলো না, তো এইখানে আমরা ভিপিএ দুইটাকে ক্যালকুলেট করে একটা বানায় ফেললাম। তো এখন আমরা কি এবার কি করব? দেখো, এবার বাতাস ও ব্যক্তির আপেক্ষিক বেগের সাথে, তার মানে হচ্ছে এবার আমরা কি বের করব? যে ব্যক্তির সাপেক্ষে, সুতরাং ব্যক্তির সাপেক্ষে এবার আমরা কি বের করব? বৃষ্টির বেগ, কারণ ব্যক্তি অবজারভার। এখানে যদি আমরা তাহলে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ বের করছি বাতাসটাকে মিনিমাইজ করার জন্য, কিন্তু বৃষ্টির সাপেক্ষে আবার আমরা কি বের করব? ব্যক্তির বেগ বের করবো, কারণ ব্যক্তি কি? অবজারভার। ব্যক্তির সাপেক্ষে আমরা কি বের করবো? বৃষ্টির বেগ, কারণ ব্যক্তি কি? অবজারভার। এখানে আমরা বাতাসটাকে অবজারভার ধরে নিচ্ছি, যে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগটা বের করছি, যে বাতাস যেভাবে আসতেছে ওর সাপেক্ষে ব্যক্তি কিভাবে যাচ্ছে সেটা আমরা বের করে দেখলাম যে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ আসছে 2 কিলোমিটার। এখানে দিক একই থাকলো কেন? কারণ পজিটিভ আসছে, বাতাস কম, ব্যক্তির বেগ বেশি, তাহলে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগই বেশি আসবে।
তো ব্যক্তির বেগ বেশি আসলে যেহেতু পজিটিভ আসছে, তার মানে কি ব্যক্তি যেদিকে ছিল তাহলে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগও কি ওই দিকেই। তাহলে কার বেগ এটা ছিল? ব্যক্তির বেগ। কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে। এবার আমরা কি বের করবো বলতো? বাতাসের সাপেক্ষে এবার আমরা বের করবো হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। কার বেগ বের করবো এবার আমরা? ব্যক্তির সাপেক্ষে কার বেগ? বৃষ্টির বেগ। কারণ কি ব্যক্তি কত বেগে বৃষ্টি পড়তে দেখবে এবং কোন দিকে ছাতা ধরবে, ছাতা ধরার কনসেপ্ট আসবে। তো ছাতা ধরার কনসেপ্টের জন্য আমাদের বৃষ্টির বেগটাকেই বের করতে হবে ব্যক্তির সাপেক্ষে। তো সুতরাং আমরা লিখবো, এখন আমরা লিখবো 2 নম্বরে যে ব্যক্তির সাপেক্ষে কার বেগ? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। এবার ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ যদি আমরা বের করি তাহলে ব্যক্তির সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সে হবে মাইনাস। তাকে ফার্স্ট অফ অল এখানে আমাদের কার বেগ? বৃষ্টির বেগ। তাহলে এখানে আমাদের হচ্ছে VR, আর ওইখানে আমাদের কি বলতো? ব্যক্তির বেগ। তাহলে ব্যক্তি কি দিয়ে প্রকাশ করছিলাম আমরা? PA, তাই না? তাহলে VR কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে যে ব্যক্তির বেগ ছিল তার সাপেক্ষে। তাহলে VRPA। যদি এটা কঠিন লাগে তাহলে তুমি এত কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জাস্ট ভি দিবা, ঠিক আছে? বাট আমি তোমাদের বুঝাইতেছি, এই জন্য আমি এখানে VRPA দিতেছি, ঠিক আছে? সো VRPA ইকুয়াল টু হচ্ছে গিয়ে VR মাইনাস এখানে কি আসবে বলো তো? VPA। তো এই জিনিসটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি ভেক্টর ফর্মে, তাহলে VR প্লাস এখানে আমাদের কি আসবে? মাইনাস VPA। সো এই যে এই বরাবর আমাদের কি চলে আসবে? মাইনাস VPA। বুঝছি বলো। তাহলে এখন কিন্তু আমাদের জানাশোনা কেজি হয়ে গেল যে এই বরাবর, যেহেতু এটা হচ্ছে আমাদের এই যে একটা ভেক্টর হচ্ছে VR আর এটা হচ্ছে ভেক্টর হচ্ছে VPA, তো এদের মধ্যে অ্যাঙ্গেলও কত ডিগ্রি বলো? এই যে VPA এই দুটার মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আলফা ইকুয়াল টু কত ডিগ্রি বলো? এটা হচ্ছে আমাদের এই যে এইটা কত? 90 ডিগ্রি। তো এটাই তো হচ্ছে আমাদের আলফা ইকুয়াল টু আমাদের এখানে কত ডিগ্রি আসতেছে বলো? আলফা ইকুয়াল টু আসতেছে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো এখানেই তো কোনো একটা জায়গায় এদের লব্ধি আসবে। সো এই যে এদের লব্ধি VRPA, মানে ফাইনালি তিনটা মিলে যে আপেক্ষিক বেগটা ব্যক্তি দেখতে পাবে সেটি হচ্ছে VRPA, এই বরাবর হবে। সো এই VRPA এর মান, যেহেতু এটা আলফা 90 ডিগ্রি, তো সুতরাং এখান থেকে আমি যদি মান বের করি, এটা কিন্তু ভেক্টর ছিল, বাট আমরা যদি VRPA এই মানটা বের করতে চাই তাহলে রুট ওভার, তাহলে আমরা এখানে কি লিখবো? রুট ওভার হচ্ছে VR স্কোয়ার প্লাস হচ্ছে VPA স্কোয়ার। ওকে, VR স্কোয়ার প্লাস হচ্ছে কি VPA স্কোয়ার। সো এখানে আমাদের মানগুলো যদি আমরা বসায় দিই তাহলে আমাদের এখানে কত আসবে বলো? আর স্কোয়ার। VR হচ্ছে আমাদের কত? 6 স্কোয়ার প্লাস এদিকে আমাদের যে VRPA, তো PA আমাদের হচ্ছে গিয়ে 2 স্কোয়ার, তাহলে 6 6 36 প্লাস হচ্ছে 4 রুট ওভার 40। ঠিক আছে, এটাই অ্যান্সার। এখন আমরা কত কোণে এবং দেখবে এবং কোন দিকে ছাতা ধরবে। তাহলে ছাতা ধরবে কোন দিকে বলো তো? এইদিকে না, এদিকে। তো এইদিকে ছাতা ধরবে। এখন কোন নিতেছি কার সাথে? আমরা VR এর সাথে। আমি একদম শর্টকাট ফর্মুলা ফেলে দিই, বাট তোমরা তো জানো কিভাবে এটা আসতেছে। তো tan ইনভার্স যেহেতু বৃষ্টির সাথে কোণ নিছি, তাহলে এই যে বৃষ্টিটা যাবে নিচে আর উপরে যাবে কি? এই যে VPA। এইদিকে এখানে আমাদের কে যাবে? VPA। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখতেছি যে আমরা এখানে লিখতে পারি যে tan ইনভার্স এখানে VPA এর ভ্যালু কত? VPA এর ভ্যালু হচ্ছে আমাদের 2, আর এটা হচ্ছে আমাদের কত? 6, 2/6। তো এটা আমাদের চলে আসবে হচ্ছে 2/6। তা tan ইনভার্স 2/6, এটা আমাদের কত আসবে দেখো? tan ইনভার্স 2/6 18.43। ঠিক আছে, সো 18.43 কার সাথে? উলম্বের সাথে। তো এই যে উলম্বের সাথে 18.43 ডিগ্রি কোণে ছাতা ধরবে। ছাতাটা কোন বরাবর ধরবে? এই যে এই বরাবর, বোঝা যায়? এই বরাবর ছাতা ধরবে। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? দেখলাম হচ্ছে ব্যক্তির দিকে যদি বাতাস প্রবাহিত হয়। এখন যদি কি হয় ভাইয়া, ব্যক্তির বিপরীত দিকে বাতাস প্রবাহিত হয়, সেই জিনিসটার জন্য কিন্তু আগে থাকতেই আমরা একটা স্লাইড কপি করে রাখছিলাম। ঠিক আছে, সো এই যে এই স্লাইডটা, তাই না? এটা আমাদের কি ছিল বলতো? ব্যক্তির, এটা আমরা বলছিলাম যে ব্যক্তির বিপরীত দিকে। সো এটা ডিলিট করে দিয়ে আগের যেটা ছিল ওটারে কপি করি। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিয়ে আগের যেটা ছিল সেটাকে আবার কপি করি।
সো এইটা আমরা এখন দেখব কি বলতো, এটা আমরা দেখব হচ্ছে ব্যক্তির অভিমুখে না, ব্যক্তির বিপরীত দিকে। ঠিক আছে, ব্যক্তির বিপরীত দিকে। সো এখন আমরা এটা দেখব হচ্ছে ব্যক্তির বিপরীত দিকে। সো ব্যক্তির বিপরীত দিকে, আচ্ছা দিকে তো এখানে লিখছি তো ডাবল হয়ে গেছে। সো ব্যক্তির বিপরীত দিকে বাতাস প্রবাহিত হলে ব্যক্তি কত বেগে বৃষ্টি পড়তে দেখবে এবং কোন দিকে ছাতা ধরবে? একই প্রশ্ন, একই। তো এখন জাস্ট এই বাতাসের সব কিছু সেম থাকবে, বাট বাতাসের যে দিকটা আছে এইটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। এইটা চলে আসবে, বুঝতে পারছো? এইদিকে চলে আসবে। ওকে, তো এইটা চলে আসবে, এইটা চলে আসবে। তারপরে আমরা এখান থেকে দেখি যে আমরা এখন সলভ করা শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, এটা ভিপিই থাকবে, ভিপি মাইনাস ভিএই থাকবে। বাট এখান থেকে একটুখানি খেয়াল করো, যদি বিপরীত দিকে থাকে, এই যে ভিপি মাইনাস ভিএ বা হচ্ছে আমরা এই যে ব্যক্তির বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, এটা কিভাবে বের করতে হয়? দুইটা ভেক্টর যোগ করে, দুইটা ভেক্টর কি করে যোগ করে। তুমি যদি এই লাইনটা না লিখো তাও কোনো সমস্যা নেই। মনে করো যে ভাই এই লাইনটা আমি লিখবো না, এই লাইনটা আমি আগেও লিখি নাই, এখনো আমি লিখবো না, এই লাইনটা আমি বাদ দিয়ে দিব, এই লাইনটা আমি বাদ দিয়ে দিব, তাও কোনো সমস্যা নেই। তুমি জাস্ট হচ্ছে এই ডিরেক্টলি এই লাইনটা লিখেও করে দিতে পারবা যে ভিপিএ। সো আমরা দেখছি বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ ভেক্টর আকারে এইভাবেই লিখি, বাট আমরা ক্যালকুলেট করে দেখছি যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে তাহলে লব্ধি বের করতে হয় কি করে? যোগ করে। এই আগের ক্লাসেরই কনসেপ্ট ছিল এটা। এই যে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে লব্ধি বের করতে হয় কি করে? যোগ করে। এই যে দেখো, এই যে যখন দুটি বস্তু বিপরীত দিকে থাকে তাহলে তাদের আপেক্ষিক বের করতে হয়, আপেক্ষিক বেগ বের করতে হয় কি করে? ভিবিএ, দুইটা ভেক্টরকে যোগ করে। ওই কনসেপ্টটাই আমরা এখানে খাটায় দিব ডিরেক্টলি। সো দুইটা ভেক্টর কোন দিকে ছিল ভাইয়া? কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে কাজ করছে। তাহলে এদের আপেক্ষিক বেগ হবে ভিভি মাইনাস ভিএ, বাট এই ভেক্টরের যদি আমরা মান বের করি ভিপিএ, তো সেটা ভেক্টর হবে দুইটা যোগ করে, যোগফল হবে। তাহলে 2 আর হচ্ছে ওই ব্যক্তির বেগ কত ছিল? 4। 2 আর 4 মিলে এটা কত হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে কি হচ্ছে 6, এটা হয়ে গেল 6 কিলোমিটার/আওয়ার। সো এইখানে আমরা এটাকে 2 লিখবো না, এটার আমরা এখানে কি লিখে দিব? এখানে আমরা এটাকে লিখে দিব হচ্ছে 6, এইখানে আমরা এটাকে লিখে দিব হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে, এটা 6 কিলোমিটার/আওয়ার। এখন আমরা যদি দেখি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা তো ঠিকই আছে, সূত্রও ঠিক আছে, বাট এখানে আমাদের এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 6, এটাও হয়ে যাবে হচ্ছে 6 স্কয়ার। বৃষ্টির বেগ 6 আর এই যে ভিপিএ এটাও কি 6, তাই না? ভিপিএ এবার কি হয়ে যাবে? 6। তো 6 6 36, তাহলে 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতেই পারতাম যে 8.48 আসে, বুঝছো? 8.48, বা আমরা এখানে 8.48 কিলোমিটার/আওয়ার। তো এখানে জায়গা নেই, তোমরা লিখে নাও যে এখানে আমাদের কিলোমিটার/আওয়ার হবে, নিচে লিখে দিই কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 8.48 কিলোমিটার/আওয়ার হবে। ওকে, তো এটা আমরা পাইলাম কি? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ। এখন এটা যদি মান বের করতে পারি চাই আমরা, তো এখানে আমাদের জাস্ট এই জিনিসটা চেঞ্জ হবে। তো চেঞ্জ হয়ে এটা কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে গিয়ে আমাদের 6। তাইলে এখানে এই মানটা আমাদের কত চলে আসবে? 45। এটা আমাদের চলে আসবে 45 ডিগ্রি। ঠিক আছে, সো এই কোণটা আমাদের কত চলে আসবে? 45 ডিগ্রি। এটা কিন্তু অ্যাকুরেটলি আমি কোণগুলো আঁকতেছি না, আবার মনে করো না যে ভাই অ্যাকুরেটলি আঁকছেন। ঠিক আছে, অ্যাকুরেটলি কিন্তু আমি কোণগুলো জাস্ট দেখাচ্ছি, বাট অ্যাকুরেটলি আঁকতেছি না। বাট অ্যাকুরেটলি কি হবে সেটা তো তোমরা বুঝতেই পারতেছো, যেটা 45 ডিগ্রি হবে। এটা কি হবে এবার? 45 ডিগ্রি। তাহলে সহজ, খুবই সহজ। দেখো যদি বাতাস চলে আসে, একটা কাজ খালি এক্সট্রা করতে হয়। সেই একটা কাজ কি? জাস্ট হচ্ছে এই যে একটা কাজ এক্সট্রা, সেই এক্সট্রা কাজটা হচ্ছে গিয়ে ব্যক্তির সাপেক্ষে বাতাসের লব্ধি মানে আপেক্ষিক বেগটাকে বের করে নিয়ে তারপরে গিয়ে ফার্দার ক্যালকুলেশন করতে হয়। তো এটা খুবই সহজ না? খুবই সহজ। ব্যক্তির সাপেক্ষে বাতাসটা নিয়ে যেই বেগটা পাবা, পরের হিসাব কি? আগে প্রথমবার বাতাস ছাড়া যেটা করছো সেটাই। তাহলে এক্সট্রা কি কাজ আসছে? একটা কাজ আসছে যে ব্যক্তির বেগ এবার নিবা না, ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ নিবা। খুবই সহজ। যদি ব্যক্তির বেগ আর বাতাসের বেগ একই দিকে হয় তাহলে একটা থেকে আরেকটা মাইনাস করে যেটা হবে সেটাতে নতুনটা ধরবা, আর যদি একটার বিপরীত দিকে হয় তাহলে যোগ করে যেটা আসবে সেটা নতুনটাকে ধরবা। বুঝছো? এবার চলো ঝটপট ম্যাথ করে দিচ্ছি। সো এটা আমি
শর্টকাটে করে দিব, কারণ লং প্রসিডিউর আমি তোমাদের এই যে এই ম্যাথটা মাত্রই করে দিলাম, যে এই পুরো এই প্রসিডিউরে করে দিলাম, তো শর্টকাটে করে দিই। তো শর্টকাটে এখানে কি চাইছে দেখো, শান্ত বাতাসে একটা শান্ত নামে একটা ছেলে, আর শান্ত ছেলে না, শান্ত বাতাসটাই শান্ত, শান্ত বাতাস মানে বাতাস নাই, শান্ত বাতাসে 6 কিলোমিটার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। শান্ত বাতাসে, শান্ত বাতাস মানে কি, মানে হচ্ছে কোনো বাতাস নাই, শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। তাহলে এই যে ভিআর, ভিআর হচ্ছে আমাদের কত, 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, শান্ত বেগে বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে। এই সময় সাইকেল চড়ে আবিদ 8 কিলোমিটার আওয়ার বেগে বাড়ি ফিরছে। তো আবিদ যেহেতু সাইকেল চালায় যাচ্ছে, তাহলে আবিদের বেগ, তাহলে ভি অফ এ, এটা আমি ধরে নিলাম 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ভি অফ এ এটা আমি কি ধরে নিলাম, 8 কিলোমিটার পার আওয়ার, আবিদের ভেলোসিটি, বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদ চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস হতে লাগলো। তাহলে এই যে বাতাস যাচ্ছে কোথায়, আবিদ যেদিকে যাচ্ছে তার বিপরীতে, তার মানে ভি এইদিকে। ঠিক আছে, কত কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ধরল। তাহলে প্রথম ক্ষেত্রে যখন বাতাস ছিল না তখনও ছাতা ধরছে, এরপরে যখন বাতাস আসছে তখনও ছাতা ধরলো। তাহলে এখন আমাদের বলছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। তো গ নম্বরের জন্য পেজ আলাদাভাবে আছে, তাই না? আমরা এখানে এই জিনিসটাকে কপি করে গ নম্বরের পেজের জন্য নিয়ে নিই। তো এখানে আমাদের গ নম্বর প্রশ্নে বলছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ। তো স্থির বাতাস বলছে, তো তার মানে এখানে কোনো বাতাস নাই, তো বাতাসটাকে যেহেতু ডিলিট করে দিব, এইখানে তো আবার বাতাস আছে, তো এইখানে এটা রেখে দিলাম, যাও। ওকে, তো এই যে গ নম্বরে আমাদের কোনো বাতাস নেই, গ নাম্বার কোশ্চেনে করতে গেলে কোনো বাতাস নাই, খালি এতটুকু ইনফরমেশন আছে। কি রে বাপরে, এরকম করস কেন, খালি এতটুকু ইনফরমেশন আছে, এতটুকু ইনফরমেশন আমরা জাস্ট এখন যদি ক্যালকুলেট করি। এখন আমাদের কি বলছি, স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ চাইছে, তো বৃষ্টির লব্ধিবেগ বলতে কি, বৃষ্টির লব্ধিবেগ বলতে কি, বৃষ্টি ব্যক্তির সাপেক্ষে কত বেগে পড়তেছে সেটাই তো লব্ধিবেগ চাইছে, তাই না? তো লব্ধিবেগ, তাহলে বেগের লব্ধির মান এটাই চাইছে। তো আমরা তো জানি যে এটা যদি ভিএ হয় তাহলে এদিকে হবে মাইনাস ভিএ, আর লব্ধিবেগটা হবে কি বলতো, ভি আর এ, ভি আর এ বরাবর, আর এইটার সাথে উৎপন্ন কোণ হবে কি থিটা, এটা তো আমরা জানি। আপেক্ষিক বেগ যেহেতু, তাই না, আপেক্ষিক বেগ যেহেতু, এটা আবার বাঁকা হয়েছে, এটা বাঁকা হয় কেন, এটা ধৈরা তো একটা মাইট দিতে মন চায়, দুষ্টু ছেলে কি লেভেলের দুষ্টামিটা করে আমার সাথে, চিন্তা করো একবার, চিন্তা করো। কে বাঁকা হলে আবার দেখতে সুন্দর লাগে না। এবার ঠিক আছে, ওকে। সো আমরা এখানে দেখলাম যে স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ মানে আপেক্ষিক বেগ, দ্যাট মিনস কি, আবেগের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাই না? এটাই তো স্থির বাতাসে বৃষ্টির লব্ধির বেগ। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি যে সুতরাং আবিদের সাপেক্ষে, আবিদের সাপেক্ষে, আবিদের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, আবেদের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, সেটাকে আমরা প্রকাশ করি কি, ভি আর এ দিয়ে। শর্টকাটে যদি আমি তোমাদের করে দিই তাহলে এটা হবে জাস্ট ভি আর প্লাস ভি আর স্কোয়ার প্লাস হচ্ছে ভি এ স্কোয়ার। শর্টকাটে তোমরা তো জানো, এতক্ষণ ধরে তো এটা দেখাচ্ছি যে লং প্রসিডিউরে কিভাবে করতে হয়, পরীক্ষা আসলে লং প্রসিডিউরই করবা। তো এখানে আমাদের কত আসবে বলো, 8 স্কোয়ার প্লাস হচ্ছে কত, 6 স্কোয়ার, তাহলে কত আসবে এখানে 10 আসবে। 10 কি ইউনিট কি বলো, 10 হচ্ছে কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার হচ্ছে আওয়ার। ঠিক আছে, সো এই তো বৃষ্টির লব্ধিবেগ। এখন তো যদি আমাদের লব্ধিবেগের মান নির্ণয় করো, এটা তো বলে নাই, তাহলে আমরা দিকও নির্ণয় করে দিব ফর আওয়ার সেফটি। সো এখান থেকে আমরা জাস্ট থিটাটাকে যদি বের করি, থিটা ইকুয়াল টু আমাদের কি আসবে, tan ইনভার্স থিটা কার সাথে ধরছি, ভিআর এর সাথে। তাহলে আমাদের এই যে বৃষ্টি সবসময় নিচে, তো এই যে ভিআর নিচে, আর ওইখানে ভি আবিদের বেগটা উপরে, আমরা এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে tan ইনভার্স এই যে আমাদের ভিএ। ভিএ কত আসবে বলো, ভিএ আসবে হচ্ছে আমাদের 8, আর এই যে আমাদের ভিআর সেটা আসবে আমাদের 6, এটা সামথিং 53 পয়েন্ট কি হইল, shift tan inverse 8/6, 53.13,
53.13 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা দেখলাম আবিদের সাথে বৃষ্টির লব্ধি বেগ 10 কিলোমিটার পার আওয়ার, মানে 10 কিলোমিটার পার আওয়ার বেগে আবিদ বৃষ্টিকে পড়তে দেখবে, এটাই হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ। ঠিক আছে, আর হচ্ছে এখানে আমরা দেখলাম যে কোণ কত, কোণ হচ্ছে থিটা, সেটা কত 53.13 ডিগ্রি। খ নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, শান্ত বাতাসে, আচ্ছা ওই তো প্রশ্ন আমরা পড়লাম, উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। তো প্রথম ক্ষেত্রে যদি ছাতা ব্যবহার করে, কত কোণে ছাতা ব্যবহার করতে হবে, 53.13 ডিগ্রিতে। তো এখন আমরা বাতাস প্রবাহিত হওয়ার আগেও পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। সো প্রথম ক্ষেত্রে কিভাবে ছাতা ধরছিল, তাহলে আমরা দেখি গ হতে পাই আবিদকে কি করতে হবে বলো, 53.13 ডিগ্রি কোণে, এই যে কেন এটা দেখো তো, এই যে এটাই কি বৃষ্টির আপেক্ষিক বেগ ছিল না আবিদের সাপেক্ষে, তাহলে আবিদ যদি ছাতা ধরতে চায় তাহলে ওকে কি এই কোণেই ছাতা ধরতে হবে না? তো এটা যদি 53.13 হয় তাহলে এটাও কি 53.13 ডিগ্রি না? এটাও কিন্তু 53.13 ডিগ্রি। তাহলে আবিদকে প্রথম ক্ষেত্রে কি করতে হইতো বলো, 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হইতো। বুঝতে পারছো, 53.13 ডিগ্রি কোণে এরকম ভাবে ছাতা ধরতে হইতো, বুঝছো? আচ্ছা, তো তুমি চাইলে যে ভাইয়া আমি এইটারে এতটুকু করে এই জিনিসটাকে এখানে করবো, কোনো সমস্যা নেই, তাই না? তো আমরা তো এটা করে এখানে জাস্ট বলে দিতেছি যে গ হতে পাই আবিদকে 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, প্রথম ক্ষেত্রে, তাই না? গ হতে পাই প্রথম ক্ষেত্রে, এই কথাটাও লেখা লাগতো, প্রথম ক্ষেত্রে আবিদকে 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, গ হতে আমরা পাই প্রথম ক্ষেত্রে আবিদকে কি করতে হবে, 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা ছাতা ধরতে হবে কিভাবে বের করতে চাই, সো দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, ফার্স্ট অফ অল আমাদের জন্য কি করতে হবে, যে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, তাই না? কি করতে হবে, বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, তাহলে ভিপি উইথ রেসপেক্ট টু এ, ভিপিএ, আগেরটা যেটা করছি, কোথায় করছিলাম আগেরটা, এই যে ভিপিএ, তাহলে আগে আমরা এটা বের করবো ভিপিএ, বিপরীত দিকে না, তাহলে ভিপি আমি শর্টকাটে করে দিচ্ছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ওই যেভাবে করছিলাম ওইভাবেই লিখবা, যে বাতাসের সাপেক্ষে ব্যক্তির লব্ধি বেগ, ঠিক আছে, সেটাকে বের করবা কি ভিপিএ, তারপরে কি করবা ওই ভিপিএ বের করলা, তারপর হচ্ছে কি বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ তো আমরা বের করবো, সেটা বেগ, এখন তো বেগ আমাদের দরকার নাই, আমাদের দরকার কি শুধু কোণ। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে ভিপিএ কি বলতো, বাতাসের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, সেটা কিভাবে বের করে, জাস্ট যেহেতু বিপরীত দিকে আছে দুইটা যোগ করে, তাহলে 8 প্লাস হচ্ছে কি 2, তাহলে এখানে কত চলে আসবে 10 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখানে দেখলাম দ্বিতীয় ক্ষেত্রে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই ডিরেকশনে এখন কত বেগ কাজ করতেছে, 10 কিলোমিটার পার আওয়ার। এই ডিরেকশনে এখন আমরা কাজ করতেছে হচ্ছে ভিপিএ সমান হচ্ছে গিয়ে কি 10 কিলোমিটার পার আওয়ার, বুঝছো? তো যার বেগ তার দিকেই দিক হয়, আমরা এটা বলছিলাম, তাই না? আমরা এখানে কি পাইছি, হ্যাঁ, যার বেগ বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, তাই না? যার বেগ তার দিকেই কি দিক হয়, আর দিকটা কার দিক থেকে হয়, যার সাপেক্ষে তার দিক থেকে, যার বেগ তার দিকে, এখানে কার বেগ, ব্যক্তির বেগ না, কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে, তাহলে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, তো এই যোগফলের দিক হবে ব্যক্তি যেদিকে যাচ্ছে সেদিকে, এই যে বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ, তাহলে ব্যক্তির বেগ, তাহলে যোগ করে করতে পারলাম 10 কিলোমিটার পার আওয়ার, কোন দিকে, ব্যক্তি যেদিকে যাচ্ছে সেই দিকে এই বেগটা ক্রিয়ারত হবে, বাতাসের সাপেক্ষে ব্যক্তির বেগ। সো এটা আমরা পেলাম 10 কিলোমিটার পার আওয়ার, এটা কি ভিপিএ। এখন এই বাতাসের কথা ভুলে যাব, বাতাস নিয়ে ক্যালকুলেশন করছি, বাতাসের কথা ভুলে যাব। এখন আমাদের কি হবে বলতো, এই যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখন ব্যক্তির বেগ হিসেবে আমরা ধরে নেব। এখন আমরা কি বের করবো, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, তো ওইটারে আমরা কি ওইটা বেগ তো আমাদের দরকার নেই, তো আমরা বেগ বের করবো না। সুতরাং এখন দ্বিতীয় ক্ষেত্রে ছাতা ধরতে হবে, ছাতা
থিটা ডিগ্রি থিটা প্রাইম কোণে ধরলে আমরা তো জানি এবার থিটা প্রাইম কিভাবে বের করে, এই যে এই ম্যাথে দেখছিলাম, খেয়াল করো যে এই যে লব্ধি বেগ বের করলে এভাবে বের করতাম, যে ভি আর পি, এই যে এইভাবে বের করে জাস্ট এখানে এই যে লব্ধির সূত্র তো ফেলি না, আমি শর্টকাটে করছি, বাট সূত্র ফেলে দিবা, সূত্র ফেলে এই জিনিসটা ধরো আসবে। তারপরে আমরা এই যে থিটা, এটাও তো আমি শর্টকাটে করছি, তাই না? তোমরা তো ওই যে সূত্র ফেলে দিবা, কিভাবে সূত্র ফেলবা, এই যে এখানে লিখবা ভি আর প্লাস হচ্ছে এই যে ভিপিএ কজ আলফা, উপরে হবে কি ভিপিএ সাইন আলফা, আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তো এই জন্য আমরা শর্টকাটে এটা ফেলতে পারছি। তো সেম ভাবে এখানেও আমরা এই ফর্মুলাটাই ফেলতে পারি। ছাতা ধরলে থিটা ডিগ্রি প্রাইম করে ছাতা ধরলে এই যে এই দিক বরাবর আসবে না এখন, তো এইটা আমাদের কি মাইনাস ভিপি, এটা আসতেছে আমাদের মাইনাস ভিপিএ, আর এটা হচ্ছে আমাদের ভিআর। ছাতা ধরতে হবে কত কোণে, এত কোণ থিটা ডিগ্রি কোণে বা থিটা প্রাইম ডিগ্রি কোণে। তো ফর্মুলা অনুযায়ী আমরা যদি লিখি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থিটা প্রাইম, তো এটাকে আমরা থিটা প্রাইম ধরলাম, এখানে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থিটা প্রাইম ইকুয়াল টু কার সাথে কোণ করতে বলো তো, ভিআর এর সাথে না, তো এখানে থাকবে ভিআর সিঙ্গেল, আর ওই পাশে কে বলো ভিপিএ, তাহলে এখানে আমাদের ভিপিএ এটা হবে হচ্ছে গিয়ে কজ আলফা, আর উপরে হবে কি বলতো ভিপিএ, এটা হবে গিয়ে হচ্ছে গিয়ে সাইন আলফা। ওকে, এখন আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু তো ডেফিনেটলি ওই যে আমরা দেখলাম 90 ডিগ্রি, হ্যাঁ আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সো এখান থেকে আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে ভিআর থাকলো প্লাস এখানে ভিপিএ কি ক্যাপিটাল ছিল না, ক্যাপিটাল ছিল, এটা তো স্মল লিখতেছি কেন, স্মল কেন লিখতেছি, সো এখানে হচ্ছে আমাদের ভিপিএ, এটা হচ্ছে আমাদের কি কজ কত ডিগ্রি, 90 ডিগ্রি, এখন কজ 90 ডিগ্রি ভ্যালু 0, আবার এখানে ভিপিএ, এখানে আমাদের কত আসবে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। তো আলটিমেটলি এখানে আমি যদি থিটা প্রাইমটাকে রাখি তাহলে টেনটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি চলে আসে, ট্যান ইনভার্স চলে আসে, আর ওই যে ভিপিএ ইন সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে উপরে আসবে কি ভিপিএ, উপরে আসবে হচ্ছে ভিপিএ, আর নিচে আসবে কি হচ্ছে ভিআর। তো ভিপিএ এখন আমরা যদি লিখি তাহলে আমাদের এখানে আসতেছে ট্যান ইনভার্স পিএটা আমাদের কত, পিএ হচ্ছে 10, তাহলে 10/10/6, তো ট্যান ইনভার্স 10/6, এটা আমরা পাবো হচ্ছে 59.03 ডিগ্রি। বুঝছো? এখন আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই, কি বলছে, বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরবে কিনা। বাতাস প্রবাহিত হওয়ার আগে ধরতেছিল 53 ডিগ্রি কোণে, তো 53 ডিগ্রি কোণে ধরে মনে করো যে ও বাতাস থেকে বাঁচতে পারছে, ঠিক আছে। এরপরে যদি বাতাস আসার পরে ও ছাতা না বাঁকায়, দেখো প্রথমে ধরতেছিল হচ্ছে এই কোণটা অবশ্যই বড়, প্রথমে ধরতেছিল যে 53.1 ডিগ্রিতে, দ্যাট মিনস ওই যে অততে, এখন ধরতে হবে আরেকটুখানি বাঁকা হয়ে, দ্যাট মিনস 59, এখন হচ্ছে 59.03 ডিগ্রি। বুঝো, প্রথমে ধরতেছিল 53, দ্যাট মিনস আগে যেখানে ধরছে এখন ধরা লাগবে হচ্ছে এই বরাবর, বাট আগে ধরতেছিল হচ্ছে একটুখানি এইভাবে, দেখো আগে ধরে রাখছে এইভাবে, এখন একটুখানি এই নিচের দিকে কি করতে হবে, বাঁকাইতে হবে, কোনটা একটু বড় আসছে না সেদিকে বাঁকাইতে হবে। তার মানে বৃষ্টি শুরুর আগে, সুতরাং একটা কথা লিখে দিবা, লাস্ট টাইমের জায়গা নাই, তুমি লিখে দিবা যে বৃষ্টি শুরুর আগে এবং বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে আবেগ বৃষ্টি থেকে রক্ষা পাবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে সুতরাং রক্ষা পাবে না এই কথাটা আমরা লিখে দিতে পারি যে রক্ষা পাবে না। সো বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একই কোণে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে না। বুঝতে পারছি? তো এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানাবা। একটা জিনিস বলতে ভুলে যাই, এইটা হচ্ছে গিয়ে একটা কোণে থাকলে যদি একটা বস্তু একটা হেলানো তল একটা কোণ করে যদি থাকে এবং বৃষ্টি পড়ে এবং বাতাসও হয়, তাহলে এই ম্যাথটা কীভাবে সলভ করা যায়, তো এটা স্ক্রিনশট নিয়ে নাও সবার SW। কালকে মানে নেক্সট ক্লাসটা আমরা এই ম্যাথটা দিয়েই শুরু করব। এরপরে আমরা কয়েকটা টাইপে দেখব যে যদি আমাদের হচ্ছে বৃষ্টি পড়ে বাতাসও প্রবাহিত হয় তাহলে গাড়ির কোন কাচ ভিজবে, সামনের কাচ ভিজবে নাকি পেছনের কাচ ভিজবে নাকি কোন কাচ ভিজবে, ঠিক আছে। কাচ ভিজার ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। প্লাস হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার করব। তো তোমাদের সবাইকে SW দিলাম, এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা নিজেরা করে নিবা। তো ক্লাসটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা। ততক্ষণ সেকেন্ড ক্লাস পর্যন্ত ওয়েট করো, দেখা হবে দ্বিতীয় ক্লাসে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।